অনেক আছে। তো প্রথমেই আমরা একটু দেখে নিই যে ইন্টিগ্রেশন বিষয়টা কি। তো আমরা ওই যখন ভেক্টর চ্যাপ্টারে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করেছিলাম, ওখানে কিন্তু ইন্টিগ্রেশনের ব্যবহার সম্পর্কে একটু আলোচনা করেছিলাম, যে বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে। একেবারে সংক্ষিপ্ত, আমাদের ওই পদার্থবিজ্ঞান পড়াতে কিন্তু এটা বহুল ভাবে ব্যবহৃত হয়, না হলে হয় না। কিন্তু গণিতে দেখা যাচ্ছে ওই ইন্টিগ্রেশনটা অনেক পরে শুরু হয়, তো যার কারণে পদার্থবিজ্ঞানের টিচাররাই আসলে বেসিক্যালি পদার্থবিজ্ঞান পড়ানোর সময় ইন্টিগ্রেশনের প্রাথমিক ধারণাটা সম্পর্কে আলোচনা করে আর কি। ঠিক আছে? তো মনে করো দুইটা ফাংশন, ঠিক আছে, দুইটা ফাংশন, একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স, একটা ফাংশন হচ্ছে জি অফ এক্স। তো দেখো তো, এইটাও হচ্ছে এক্স এর ফাংশন, বুঝতেই পারছো, এফ অফ এক্স, তাহলে এটা এক্স এর ফাংশন। এইটা হচ্ছে, এটাও দেখো এক্স এর ফাংশন, এইটা এক্স এর ফাংশন, ঠিক আছে, এক্স এর ফাংশন। তাহলে আমি যদি এখন একসাথে বলতে চাই যে এফ অফ এক্স অ্যান্ড জি অফ এক্স, ঠিক আছে, ফাংশন অফ এক্স, ওকে, যে এফ অফ এক্স এবং জি অফ এক্স এক্স এর একটা ফাংশন, এমন ভাবে সম্পর্কিত হয় যদি, দেখো এই দুইটা সম্পর্ক এমন ভাবে হয় যে হচ্ছে জি প্রাইম এক্স, জি প্রাইম এক্স বলতে আমরা বুঝবো এই ফাংশনটাকে একবার অন্তরীকরণ করা, এই ফাংশনটাকে একবার অন্তরীকরণ করা, বুঝতে পেরেছো? জি প্রাইম যে কোনো একটা, সবই কিন্তু একই, এটাও একটা এক্স এর ফাংশন, এটাও একটা এক্স এর ফাংশন, এটার নাম দিয়েছে আমরা এফ অফ এক্স, আর এটার নাম দিয়েছে আমরা জি অফ এক্স। তেমন ভাবে সম্পর্কিত কি, জি প্রাইম এক্স মানে, জি প্রাইম এক্স মানে বুঝাচ্ছি আমরা যে একবার অন্তরীকরণ করাকে আমরা জি প্রাইম বলি, দুইবার করলে আমরা জি ডাবল প্রাইম বলি, তিনবার অন্তরীকরণ করলে এই ফাংশনটাকে ট্রিপল প্রাইম বলবো। সিমিলারলি এই ফাংশনটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে বলি হচ্ছে এফ প্রাইম, দুইবার করলে এফ ডাবল প্রাইম। এগুলো শিখেছি আমরা অলরেডি, হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের। এমন ভাবে সম্পর্কিত যে জি অফ জি প্রাইম অফ এক্স মানে এটাকে একবার অন্তরীকরণ করে এফ অফ এক্সটা পেয়ে গেছি। উদাহরণ দিব আমি আগে। এই গণিতে বুঝতে পেরেছো, ওই সংজ্ঞাগুলো একটু ওই কঠিন কঠিন মনে হবে, কিন্তু উদাহরণ দিলে আবার জিনিসটা কিন্তু সহজ মনে হবে। তাহলে এফ অফ এক্স এবং জি অফ এক্স এমন ভাবে সম্পর্কিত ধরে নিলাম আমরা যে জি অফ এক্স কে অন্তরীকরণ করলে এফ অফ এক্স পেলাম। তাহলে তাহলে ওই জি অফ এক্স কে বলা হবে হচ্ছে, তাহলে জি অফ এক্স কে বলা হবে হচ্ছে, জি অফ এক্স কে বলা হয়, এটা আমরা একটা সংজ্ঞা নিয়েছি, আমি তোমাদেরকে এই সংজ্ঞাটা নিচ্ছি হচ্ছে এই যে অমিত এম আগরওয়ালের বই থেকে আমি সংজ্ঞাটা তোমাদের পড়াচ্ছি এখন, ইন্টিগ্রাল ক্যালকুলাস, এটা একটা ইন্ডিয়ান রাইটারের বই, এখান থেকে আমি সংজ্ঞাটা তোমাকে পড়াচ্ছি। ঠিক আছে, বিভিন্ন বই বিভিন্ন ভাবে সংজ্ঞা দেওয়া আছে, মূল কথা একই। তো আমরা ইন্টিগ্রেশনে অনেকগুলা ব্যবহার করতে পারি, তো আমরা এখানে যে সংজ্ঞাটা দিচ্ছে এখানে এই বইয়ে, সেটা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ বা হচ্ছে প্রতি অন্তরজ। তো আমি কিন্তু বুঝাচ্ছি, জি অফ এক্স কে বলা হয়, জি অফ এক্স কে বলা হয় হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ বা প্রতি অন্তরজ, প্রতি অন্তরজ, প্রতি অন্তরজ। কারণ হচ্ছে এই কি বলে, ইন্টিগ্রেশন আবার ওই প্রতি অন্তরজ হিসেবে ব্যবহৃত হয়, এটাও একটা ব্যবহার। জি অফ এক্স কে বলা হয় প্রতি অন্তরজ, বা ইংলিশে বলি আমি একটু অ্যান্টি ডেরিভেটিভ, অ্যান্টি ডেরিভেটিভ, প্রতি অন্তরজ, ঠিক আছে। আর অনেক সময় বলা হয় হচ্ছে, সিম্পলি বলা হয় ইন্টিগ্রাল, ঠিক আছে, যে এইটা হচ্ছে তাহলে কি ইন্টিগ্রাল, কিরকম আমি একটা উদাহরণ তোমাকে দেখাচ্ছি। তাহলে আমি দেখো, তাহলে জি অফ এক্স উদাহরণ দিলে তুমি কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যে আমি যদি জি অফ এক্স ধরি হচ্ছে, দেখো তো খেয়াল করে, জি অফ এক্স মনে করো ধরলাম হচ্ছে সাইন এক্স, তাহলে জি প্রাইম এক্স ইজিক্যাল টু কত বলা দেখি, জি প্রাইম এক্স ইজিক্যাল টু কত, সাইন এক্স এ করলে কত, cos x হয়। আমরা ওই ইন্টিগ্রাল কনস্ট্যান্ট নিয়ে পরে কথা বলবো, যে জি অফ এক্স ইজিক্যাল টু সাইন এক্স, তাহলে জি প্রাইম এক্স ইজিক্যাল টু cos x, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমরা এফ অফ এক্স বলি, দেখো এটাই তো বলতেছি,
যে জি অফ এক্স এবং এফ অফ এক্স দুইটা ফাংশন এমন ভাবে সম্পর্কিত যে জি প্রাইম এক্স কে ডিফারেন্সিয়েশন করলে এফ অফ এক্স পাই। তাহলে দেখো তো, তাহলে আমরা যদি বলি যে জি অফ এক্স ইজ ইকাল টু সাইন এক্স আর এফ অফ এক্স ইজ ইকাল টু হচ্ছে কজ এক্স, দেখো তো এই সম্পর্কটা মিলে কিনা, একটু দেখো তো খেয়াল করে এই সম্পর্কটা মিলে। উদাহরণটা তো সম্পর্ক আকারে নিলাম, দেখো জি অফ এক্স ইজ ইকাল টু সাইন এক্স আর জি প্রাইম এক্স ইজ ইকাল টু কত পেয়েছি, কজ এক্স। এই জি প্রাইম এক্স ইজ ইকাল টু এফ অফ এক্স যদি হয়, ঠিক আছে, তাহলে এই জি অফ এক্স কে বলবো হচ্ছে প্রতি অন্তরজ বা অ্যান্টি ডেরিভেটিভ। প্রতি অন্তরজ বা অ্যান্টি ডেরিভেটিভ, এটুকু আমরা বুঝলাম যে তাহলে জি অফ এক্স কে বলবো আমরা অ্যান্টি ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ইজ ইকাল টু লিখতে পারবো হচ্ছে জি অফ এক্স। জি অফ এক্স সাথে একটা সি থাকবে, ওটা পরে লিখছি। ওকে, এই দেখো খেয়াল করো তো, সংজ্ঞাটা একটু কঠিন লাগবে মনে মনে, সংজ্ঞাটা আমাদের পরীক্ষায় আসবেও না। এফ অফ এক্স কে ইন্টিগ্রেশন করলে কিন্তু আমি যেটা পাবো সেটাই হচ্ছে সেটা তো, এটাকে তো আমি বললাম ইন্টিগ্রেশন, এটাকে তো ইন্টিগ্রেশন বললাম। জি অফ এক্স বা এটাকে তো অ্যান্টি ডেরিভেটিভ বললাম, যে জি অফ এক্স কে বলা হয় অ্যান্টি ডেরিভেটিভ, জি অফ এক্স কে বলা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, ঠিক আছে, বা সিম্পলি ইন্টিগ্রাল বলা হচ্ছে। তাহলে যা পাবো আমি, কাকে ইন্টিগ্রাল করে পাবো, এই যে এফ অফ এক্স ইন্টিগ্রাল করে পাবো, সেটা কি পাবো, জি অফ এক্স পাবো। তাহলে আমি যে জি অফ এক্স পাবো, তো এই বিষয়টাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন। মানে এটা এই হিসাবে আমি সংজ্ঞায়িত করলাম, এটা হচ্ছে প্রতি অন্তরজ হিসাবে আমরা ইন্টিগ্রেশনের সংজ্ঞায়িত করলাম, প্রতি অন্তরজ অন্তরজ হিসাবে সমাকলন বা ইন্টিগ্রেশন, ঠিক আছে, প্রতি অন্তরজ হিসাবে আমরা এটাকে সংজ্ঞায়িত করলাম, প্রতি অন্তরজ হিসাবে। অন্য, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শুরু করলাম। এফ অফ এক্স এক্স এর একটা ফাংশন, জি অফ এক্স এক্স এর একটা ফাংশন, যদি একটাকে অন্তরীকরণ করে অন্যটা পাওয়া যায়, বাংলা কথা, একটাকে অন্তরীকরণ করে জি অফ এক্স কে অন্তরীকরণ করলে কি পাবো, এটা পাবো, ঠিক আছে। তাহলে এইটাকে আবার ইন্টিগ্রেশন করলে আগেরটা ফেরত পাবো। আমি যদি দেখাই, দেখো আমি তোমাকে একটু দেখাই, আর একটা উদাহরণ সুন্দর করে দিই, যে দেখো তো, যে ডিডিএক্স অফ সাইন এক্স, একবারে দেখাচ্ছি এবার cos x, তাহলে ইন্টিগ্রেশন অফ cos x dx ইজ ইকুয়াল টু ওটাই আগেরটাই ফেরত পাবো, এটাই লিখেছি এখানে, খেয়াল করে দেখো, অন্তরীকরণ করে যেটা পাবো, অন্তরীকরণ করে যেটা পাবো সেইটাকে পুনরায় ইন্টিগ্রেশন করলে আগেরটা ফেরত আসবে, এটাকে বলা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ। মানে একটা ফাংশনকে অন্তরীকরণ করে যেটা পাচ্ছি, হ্যাঁ, সেটাকে পুনরায় যদি আমরা ইন্টিগ্রেশন করি আগেরটা ফেরত পাবো। তাহলে আমি যদি তোমাকে যদি বলি যে ddx অফ, খেয়াল করো, ইন্টিগ্রেশন sin x dx ইজ ইকুয়াল টু কত হয় বলো দেখি, মানে এটা কত হবে, তোমার মনে কি হয়? তাহলে ইন্টিগ্রেশন অফ sin x কয়, তাহলে এই sin x ই হবে। আবার দেখো তো, ইন্টিগ্রেশন অফ ddx অফ sin x ইজ ইকুয়াল টু কত হবে, sin x ই হবে, ঠিক আছে। দেখো খেয়াল করো তো, এই যে ddx টাকে ভুলে যাও, এইটাকে ইন্টিগ্রেশন করলে যা পাবো অ্যান্সার, মনে করো একটা যা কিছু একটা অ্যান্সার পাবো, সেটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করলে এইটাই ফেরত আসবে। আবার বলছি, এখানে এটা যদি বলি, ইন্টিগ্রেশনটা প্রথমে ভুলে যাও, ডিডিএক্স অফ সাইন এক্স, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করে যা পাবো সেটাকে পুনরায় ইন্টিগ্রেশন করলে এটাই ফেরত আসবে, তাই তো আসছে। দেখো তো তুমি খেয়াল করে, এই দেখো, যাকে আমরা অন্তরীকরণ করেছি সাইন এক্স, কি পেয়েছি, কজ এক্স। এই যেটা পেলাম, এইটাকে পুনরায় যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা ফেরত আসবে, তাই তো ফেরত আসছে, দেখো তো কি ফেরত আসছে, যে মেইন ফাংশনটাই ফেরত আসছে, যে ডিডি অফ সাইন, এই যে ডিডিএক্স অফ সাইন এক্স ফেরত আসছে, কিন্তু ডিডিএক্স অফ সাইন এক্স করে যা পাবো সেইটাকে যদি আবার আমরা অন্তরীকরণ ইন্টিগ্রেশন করি, দুইটাই ক্ষেত্রে প্রযোজ্য, দুইটা ক্ষেত্রে দেখাচ্ছি। এটার ক্ষেত্রে প্রথমে দেখাচ্ছি যে ডিডিএক্স অফ, আমি যদি একটু সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স হয়,
ইজিক্যাল টু পাচ্ছি আমি মাইনাস কজ এক্স করলে শুধু সাইন এক্স, কস কি করলে মাইনাস সাইন, মাইনাস মাইনাস প্লাস। সিমিলারলি এখানে যদি আমি যাই, এটা দেখানোর চাইতে এটা দেখানোই ভালো ছিল, যে ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ সাইন এক্স, ঠিক আছে, ইজিক্যাল ডিএক্স লিখলাম, ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ সাইন এক্স মানে কি কজ এক্স, cos x dx ইজিক্যাল টু cos x করলে কি পাবো, আবারও ওই sin x ই পাবো। ঠিক আছে, এইটাই আমাদের জিনিস। তাহলে আবার একটু সংক্ষিপ্ত ভাবে বলি, কোন একটা ফাংশনকে অন্তরীকরণ করলে যা পাবো সেইটাকে পুনরায় ইন্টিগ্রেশন করলে আগের মূল ফাংশনটা ফেরত আসবে। ঠিক আছে, এই কথাগুলাই একটু এখানে এভাবে লেখা আছে, যে একটা ফাংশনকে দেখো, একটা ফাংশনের নাম কি জি অফ এক্স, খেয়াল করার কথা, একটা ফাংশনের নাম জি অফ এক্স, এইটাকে অন্তরীকরণ কিন্তু করেছে। একটা ফাংশনের নাম কি, ভালো করে বুঝাচ্ছি সংজ্ঞাটা, একটা ফাংশনের নাম হচ্ছে জি অফ এক্স, এটাকে অন্তরীকরণ করেছি। ঠিক আছে, অন্তরীকরণ করলে যেটা পেয়েছি কি পেয়েছি, এফ অফ এক্স। এই এফ অফ এক্স কে পুনরায় ইন্টিগ্রেশন করলে মূল ফাংশনটা ফেরত আসবে, তাই তো লিখেছি, দেখো, তাই তো লিখেছি লাস্ট পর্যন্ত। এই যে ইন্টিগ্রেশন অফ, এই যে যেটা পেয়েছিলাম অন্তরীকরণ করে যেটা পেয়েছি সেইটাকে আবার ইন্টিগ্রেশন করেছি, করলে এই যে মূল ফাংশনটা আবার ফেরত আসছে, এই যে মূল যে ডিডিএক্স ফেরত আসছে, এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। ঠিক আছে, সংজ্ঞাটা আমাদের লাগবে না, মোটামুটি আমরা একটু বোঝার চেষ্টা করলাম। তো আমরা এখানে ইন্টিগ্রেশনের যে ব্যবহারটা করলাম প্রতি অন্তরজ হিসাবে বা অ্যান্টি ডেরিভেটিভ অনুসারে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ইন্টিগ্রেশন দুই ধরনের হতে পারে, একটা ডেফিনাইট বা নির্দিষ্ট হতে পারে, আর অনির্দিষ্ট হতে পারে। নির্দিষ্ট হতে পারে, নির্দিষ্ট যোগজীকরণ, নির্দিষ্ট যোগজীকরণ, আর একটা হচ্ছে অনির্দিষ্ট যোগজীকরণ, অনির্দিষ্ট অনির্দিষ্ট যোগজীকরণ। তো এখন খেয়াল করো, যদি আমি নির্দিষ্ট যোগজীকরণ করলাম তো নির্দিষ্ট একটা মানই পাবো, ভালো কথা, কিন্তু আমি যখন অনির্দিষ্ট যোগজীকরণ পাবো তখন তো আমি আর মান জানি না, একেবারে নির্দিষ্ট মান তো আমি বলতে পারতেছি না। তো অনির্দিষ্ট যোগজীকরণ মানে কোনো লিমিট থাকবে না, এই যে যে আমি কত থেকে কতর মধ্যে ইন্টিগ্রেশনটা করতে চাচ্ছি বা সামেশনটা করতে চাচ্ছি। ইন্টিগ্রেশনের আরো একটা কাজ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে যোগ করে দেওয়া, ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে যোগ করে দেওয়া। ঠিক আছে, এখন দেখো, আমি যদি তোমাকে বলি, খেয়াল করবা কথাটা, যে ডিডিএক্স অফ সাইন এক্স ইজিক্যাল টু কত, cos x, তাহলে ইন্টিগ্রেশন অফ cos x সমান কত লিখবো আমি, ডিএক্স, এই ডিএক্সটা কিন্তু চিহ্ন, ডি এর সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে চিহ্ন, যে চলকের সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশনটা করবা, সমাকলনটা করবা। সমাকলন মানে যোগ করা, সামেশন করা। ইজিক্যাল টু কত তাহলে পাবো আমি, আগেরটা ফেরত পাবো, সাইন এক্স। ওকে, এবার তোমাকে বললাম ডিডি অফ সাইন এক্স প্লাস 2 এর অন্তরীকরণ করো, তো তুমি কিন্তু cos x ই পাবা। দেখো খেয়াল করে, সাইন এক্স প্লাস 2, সাইন এক্স কে করলে cos x পাই, আর 2 কে করলে 0 পাই। তা আমি যদি বলি তোমাকে ইন্টিগ্রেশন অফ cos x dx, এইটা অনুসারে যদি লিখতে বলি তাহলে কত লিখতে পারবো, সাইন এক্স প্লাস হচ্ছে 2। খেয়াল করে দেখো, এইটা অনুসারে যখন লিখছি তখন আমি শুধু সাইন এক্স লিখতে পারতেছি, এইটা অনুসারে লিখলে আমি সাইন এক্স প্লাস 2 লিখতে পারতেছি। এবার ডিডিএক্স অফ আরো একটা দেখাই, সাইন এক্স মাইনাস 5। ঠিক আছে, ইজিক্যাল তাহলে কত, সাইন এক্স করলে cos x আমরা জানি, হ্যাঁ cos x লিখলাম, মাইনাস হচ্ছে 0 লিখলাম না। তাহলে এইটা অনুসারে যদি আমি লিখি যে এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে যা পাচ্ছি সেই ফাংশনটাকে পুনরায় যদি আমরা ইন্টিগ্রেশন করি এটা ফেরত পাবো, এটা ফেরত পাবো, এটা ফেরত পাবো। আমরা তো সংজ্ঞাতে তাই বলে আসছি প্রতি অন্তরজ হিসেবে যখন আমি ব্যবহার করছি ইন্টিগ্রেশনকে। হ্যাঁ, তাহলে এখন দেখো তো কি পাবো, cos x dx ইজিক্যাল টু sin x মাইনাস 5 পাচ্ছি। খেয়াল করো তো, অনির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে একই জিনিস দেখো, cos x এর ইন্টিগ্রেশন করে sin x পেয়েছি, cos x এর ইন্টিগ্রেশন করে sin x প্লাস 2 পেয়েছি, cos x এর ইন্টিগ্রেশন করে sin x মাইনাস 5 পেয়েছি। তাহলে এখানে আমার কনস্ট্যান্ট কিছু নাই, 0 ধরলাম, এখানে কত 2, এখানে কত মাইনাস 5, যে কোনোটা কিন্তু হতে পারে।
এখানে এ বি সি কনস্ট্যান্ট যা কিছু হতে পারে, কিন্তু তাই আমরা অনির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রাল একটা কনস্ট্যান্ট রাখবো। 0, 2, 5, -5, -10 এগুলো তো আর সবগুলা কোনটার ক্ষেত্রে কখন কোনটা হবে বলতে পারছি না, তাই আমরা কি করে জেনারেল একটা কনস্ট্যান্ট রাখি, তার নাম দিয়েছি আমরা সি। তাহলে আমি কি লিখবো এখন, এই সকলকে একত্রে মিলিয়ে লিখছি যে cos x dx is equal to sin x plus c। c এর মান 0 হতে পারে, 2 হতে পারে, -5 হতে পারে, যা কিছু ইচ্ছা হতে পারে। কখন এটা প্রযোজ্য, অনির্দিষ্ট, যে আমাকে কত লিমিটের মধ্যে ইন্টিগ্রেশনটা করতে বলেছে এইটা যখন বলে দেওয়া থাকবে না, তখন আমরা ওই একটা কনস্ট্যান্ট নিব সি। যেহেতু এই সি দ্বারা বুঝবো আমরা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, বুঝতেই পারছো 0, 2, 5, -5 সকলকে প্রেজেন্ট করতে আমরা জেনারেল একটা কনস্ট্যান্ট রেখেছি, তার নাম দিয়েছি আমরা সি। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার প্লাস সি দিতে হবে, মাইনাস সি দিলে হবে না? মাইনাস সি দিলেও হবে, তো আমরা সাধারণত প্লাস সি দিয়ে থাকি, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অনির্দিষ্ট ইন্টিগ্রালের ক্ষেত্রে, অনির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে আমাদের একটা কনস্ট্যান্ট দিতে হবে, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, এখন আমরা 6টা সূত্র লিখতেছি, ত্রিকোণমিতির 6টা সূত্র লিখবো। তো এক পাশে লিখবো হচ্ছে ডিফারেন্সিয়েশন, এক পাশে লিখবো হচ্ছে ইন্টিগ্রেশন। খেয়াল করো, ddx of cos x is equal to sin x পাই আমরা। তো ইন্টিগ্রেশন অফ তাহলে sin x is equal to কত পাবো, dx হচ্ছে চিহ্ন, x এর সাপেক্ষে করছি, is equal to লিখবো cos x plus c। এই যে যাকে ডিফারেন্সিয়েশন করে আমি sin x পেয়েছি, এই sin x কে ইন্টিগ্রেশন করলে ওই আগের ফাংশনটা আমি ফেরত পাবো, প্রতি অন্তর হচ্ছে। এবার দেখো ddx of sin x is equal to কত পাই আমরা, আমাদের জানা আছে, এগুলো খুবই সিম্পল, আমরা জানি হচ্ছে cos x পাই। তো এখন আমি ইন্টিগ্রেশন করব এই যে cos x কে, cos x dx is equal তাহলে কত পাবো, এই দেখো cos x করলে এখানে একটু মনে হয় ভুল লিখে ফেলেছি রে, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস হতো, হ্যাঁ এখানে মাইনাস হতো, এখানে একটা মাইনাস হবে, হ্যাঁ এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে। এবার sin x কে করলে cos x হচ্ছে, cos x কে করলে সরাসরি sin x হবে, প্লাস হচ্ছে c, ঠিক আছে। এখানে একটা মাইনাস ছিল না, এই মাইনাসটাকে আমরা বাম পাশে পার করে দিয়েছি, ঠিক আছে। মাইনাস sin x, দেখো আমি যদি একটু মাইনাসটা ছোট করে দিই, যে মাইনাস sin x ইজ ইকুয়াল টু cos x, তাহলে মাইনাসটাকে যদি ডান পাশে পার করে দিই তাহলে এখানে একটা মাইনাস থাকে। ওকে, এক নাম্বার গেল, এক নম্বর সূত্র গেল, 2 নম্বর সূত্র গেল, 3 নাম্বার এবার আসো, ddx অফ সব ত্রিকোণমিতি গুলো লিখি, tan x সমান সমান কি জানি আমরা, sec স্কয়ার x, তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx ইজ ইকুয়াল টু হচ্ছে tan x প্লাস c। দেখো আমি বারবার দেখাচ্ছি লাল কালি দিয়ে যে এটা ইজ ইকুয়াল টু, আবার আমি তো এটা থেকে এটা পাবো আমি, ঠিক আছে, এটাই আমার ইন্টিগ্রেশন প্রতি অন্তর হচ্ছে। ddx এবার 6টা লিখবো, tan x এর জায়গায় এবার cos লিখলাম, sin লিখলাম, tan লিখলাম, ঠিক আছে। এবার লিখলাম হচ্ছে sec, লেখো sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাই, sec x tan x পাই। তাহলে সিমিলারলি আমরা 4 নম্বরে আসলাম, ইন্টিগ্রেশন অফ sec x tan x dx টা থাকতেই হবে, চিহ্ন ওইটা, তাহলে আমার sec x tan তাহলে কি পাবো দেখো তো, এই যে এটাকে, এটা থেকে আমি sec x পাবো, sec x প্লাস হচ্ছে c, c আমাকে লিখতেই হবে যেহেতু আমার অনির্দিষ্ট যোগজীকরণ, কোনো লিমিট দেওয়া নেই। ddx অফ, এবার লেখো হচ্ছে sec x লিখেছি না, এবার cosec x লিখি, cosec x, সবাই আমরা জানি cosec x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec x cot x, তাহলে 5 নাম্বার আমরা লিখতেছি cosec x cot x dx is equal to, এই যে মাইনাসটাকে একটু পার করে দিচ্ছি, মাইনাস cot x প্লাস c, এটা ঠোঁটস্থ করবো আজকেই, উল্টা প্রক্রিয়া খালি। এবার ddx 1 2 3 4 5টা হয়েছে, ddx অফ cot x is equal to মাইনাস cosec স্কয়ার x, এগুলো আমরা জেনে জানা আছে, ধরে নিচ্ছি তোমাদের, যদি জানা না থাকে, যদি জানা না থাকে এখনই মুখস্থ করে ফেলো। বাম পাশে লিখেছি অন্তরীকরণ, ডান পাশে লিখেছি সমাকলন বা যোগজীকরণ। তাহলে 6 নাম্বারটা কি, ইন্টিগ্রেশন অফ
কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস, এটা মনে হয় এখানে কোসেক এক্স লিখেছি, কোসেক এক্স, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস কট এক্স, এই ভুল করলাম নাকি, না ঠিকই আছে, কট এক্স প্লাস হচ্ছে সি, তাহলে এখানে মাইনাস কোসেক এক্স প্লাস সি। একটু খেয়াল করে দেখো, যদি এগুলো একটু মনে না থাকে এইটা একটু স্মরণ করবা, অন্তরীকরণটা স্মরণ করবা। বাম পাশে লিখেছি অন্তরীকরণের সূত্রগুলা, একটু খেয়াল করবে এটার মধ্যে যে আসলে কি লক্ষ্য করতে পারছি আমরা এই দুটা জিনিসের মধ্যে। একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি, এখানে হচ্ছে যোগজীকরণ বা সমাকলন। সমাকলন দেখো, একটা জিনিস লক্ষ্য করব আমরা, কিছু টেকনিক তো অবলম্বন করতেই হবে মনে রাখার জন্য। সমাকলন লক্ষ্য করছি, সাইন কস ট্যান সেক কোসেক কট সবারই হচ্ছে ডেরিভেটিভ আছে সরাসরি, সবগুলা কিন্তু সরাসরি ডেরিভেটিভ আছে, আমরা এগুলো হচ্ছে শিখে ফেলেছি। ওকে, কিন্তু একটা জিনিস খেয়াল করো তো, ডান পাশে একটু খেয়াল করো তো, ডান পাশে যখন আমি খেয়াল করছি সাইন এক্স এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন আছে সরাসরি, কজ এক্স এরও আছে, এই দুটা আছে টিক চিহ্ন দিলাম, এই দুটা আছে স্টার দিলাম, যে দুটার আমরা পাচ্ছি, এই দুটার আমরা সরাসরি পাচ্ছি। দেখো তো ট্যান সেক কোসেক কট একটাও নাই, একটারও নাই, ট্যানেরও নাই, কটেরও নাই, সেকেরও নাই, কসেকেরও সরাসরি কিন্তু মানে আমরা সরাসরি কিন্তু পাচ্ছি না। ডেরিভেটিভের ক্ষেত্রে সরাসরি সাইন কস ট্যান সেক কোসেক কট সবগুলা ছয়টা সরাসরি পাচ্ছি, আর সমাকলনের ক্ষেত্রে আমাদের হাতে শুধুমাত্র এই দুইটা আছে, দুইটা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র হাতে আছে, একটার নাম হচ্ছে সাইন, একটার নাম হচ্ছে কস। সাইনকে করলে মাইনাস কস, কসকে ধরলে সাইন, একটু উল্টা পাল্টা কিন্তু, দেখো কসকে করলে কিন্তু মাইনাস সাইন হয়, এখানে কসকে করলে শুধু সাইন কিন্তু, ঠিক আছে। এই জিনিস খেয়াল করবা, সুন্দর করে লিখে লিখে ছয়টা সূত্র মুখস্থ করে। হাতে কি আছে, হাতে আছে আমাদের সেক স্কোয়ার, হাতে আছে আমাদের সেক এক্স ট্যান এক্স, হাতে আছে আমাদের কোসেক এক্স কট এক্স, হাতে আছে আমাদের কোসেক স্কোয়ার এক্স। খেয়াল করো, সাইন এক্স কজ এক্স হাতে আছে, এই দুটো আমাদের মাথা ব্যথা নেই, কিন্তু এখানে কস কট ট্যান কোসেক আর সেক হাতে নেই, তার বদলে আমাদের হাতে কি আছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, সেক স্কোয়ার, সেক এক্স ট্যান এক্স, কোসেক এক্স কট এক্স, কস এক্স স্কোয়ার এক্স। এই কয়টা কথা একটু ধারণ করতে হবে ইন্টিগ্রেশনের চ্যাপ্টার কমপ্লিট করার জন্য সুন্দরভাবে, যে আমাদের আমরা ক্যালকুলাস পড়ছি, ইন্টিগ্রেশন আমরা ক্যালকুলাস পড়েছি অলরেডি, ডিফারেন্সিয়েশন একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবা পড়ছো তুমি ক্যালকুলাস, সবকিছুতেই ত্রিকোণমিতি আর ত্রিকোণমিতি আর ত্রিকোণমিতি, সব কিছুতেই যেন একটা ত্রিকোণমিতির একটা ছড়াছড়ি অবস্থা। তাই ত্রিকোণমিতির সূত্রগুলা কিন্তু আমাকে সুন্দরভাবে কিন্তু আয়ত্ত করতে হবে, ঠিক আছে। তাহলে আবারও বলছি, আমাদের হাতে কি কি আছে, সাইন এক্স কস এক্স আছে, পাশাপাশি সেক স্কোয়ার আছে, কোসেক স্কোয়ার আছে, এটা মুখে মুখে উচ্চারণ করবা নিজে নিজে। আমি যেমন বলছি, আমার হাতে কি কি আছে, সাইন কজ আছে, তার সাথে কি আছে, সেক স্কোয়ার আছে, কোসেক স্কোয়ার আছে, ইন্টিগ্রেশনের সূত্রগুলো, আর কি আছে, সেক এক্স ট্যান এক্স, আর কি আছে, কোসেক এক্স কট এক্স, এগুলো আমাদের হাতে আছে। ওকে, এইবার খেয়াল করো, এই ছয়টার সাথে আমি আরো দুই তিনটা সহজ গুলা লিখে দিচ্ছি, যেগুলো একেবারেই সহজ, যেগুলো মনে রাখার মতো, কঠিন গুলো আমরা পরে যাব, যেহেতু আমরা একটা নতুন চ্যাপ্টারে আসলাম, একবারে কঠিন গুলা মাথার মধ্যে নেওয়ার দরকার নেই, ঠিক আছে। এই কটা যদি আয়ত্ত হয়ে যায় তাহলে আমাদের অন্যগুলো আয়ত্ত করতে মনে হয় না যে বেশি একটা কষ্ট হবে। আর ত্রিকোণমিতির সূত্রগুলা মাস্ট, সবগুলো অঙ্ক করবা, দেখবা যে খালি ত্রিকোণমিতি আর ত্রিকোণমিতি আর ত্রিকোণমিতি, ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন অংশ অথবা ইন্টিগ্রেশন অংশ। এবার খেয়াল করো, যে আমরা যদি বলি এটা মৌলিক একেবারে প্রথমটা আমরা শিখেছিলাম বারবার, মনে আছে যে ফিজিক্স পড়তে যে এইটা সবার আগে শিখেছিলাম, আমাদের ফিজিক্সের বিভিন্ন জায়গায় ওই থিওরি গুলা ডেভেলপ করতে এক্স টু দি পাওয়ার এন টা লেগেছিল, তাই না। তো আমরা লিখতে কি লিখেছিলাম, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমরা বলেছিলাম যে পাওয়ারটা যদি চলকের পাওয়ার এন থাকে তাহলে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে পাওয়ারটা হচ্ছে আগে আসবে, আর হচ্ছে চলকের পাওয়ারটা এন কমে যাবে।
তো আমরা বললাম চলক কিভাবে বুঝবো স্যার, এই যে ডিএক্স দ্বারা বুঝবো, ডিডিএক্স এটা দ্বারা বুঝবো চলক, ঠিক আছে, ডি এর সঙ্গে যা যুক্ত হয় সেটা দ্বারা চলক বুঝবো। ডিডিএক্স বললে চলক এক্স, ডিডি ওয়াই বললে চলক হচ্ছে ওয়াই। আবার আরো একটা ব্যাপার আছে এখানে, সেটা আমরা শিখেছি যে এক্স ওয়াই কে কিন্তু আমরা হচ্ছে চলকই ধরবো এক ধরনের, কারণ যে ফাংশনের আমরা অন্তরীকরণ করছি সেই ফাংশনের নাম কি, এক্স এর ফাংশন। তো আমরা সকল সময় তো এক্স এর ফাংশনকে ওয়াই দ্বারাই প্রেজেন্ট করি, তাই ওয়াই কিন্তু কনস্ট্যান্ট না। আংশিক অন্তরীকরণে শুধুমাত্র ওয়াই কনস্ট্যান্ট। আংশিক অন্তরীকরণ যেটাকে আমরা বলছি ইংলিশে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আমরা ফিজিক্সের ওই অংশটাতে করেছি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এবার খেয়াল করো, যদি আমি একটু ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান করি তাহলে কত হবে বলো দেখি, পাওয়ারটা সামনে আসবে আর এক্স এর পাওয়ারটা এক কমে যাবে। হ্যাঁ, এক্স এর পাওয়ারটা এক কমে যাবে। এক্স এর পাওয়ার কত ছিল, এন প্লাস ওয়ান, হবে কত, এক্স টু দি পাওয়ার এন। খেয়াল করো, এখন আমি এইটাকে যদি অন্তরীকরণ করি, ডান পাশের পুরাটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, এটা ফেরত আসবে, এটা তাহলে ফেরত আসবে। তাহলে লিখছি অতএব অ্যান্টি ডেরিভেটিভ হিসাবে আমরা হচ্ছে প্রতি অন্তরজ হিসেবে আমরা ইন্টিগ্রেশনকে ডিফাইন করেছি। ইন্টিগ্রেশন অফ, এই যে ডান পাশেরটা, এই যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কে ডিফারেন্সিয়েশন করে এটা পেয়েছি, এইটাকে পুনরায় ইন্টিগ্রেশন করলে এটা ফেরত পাওয়ার কথা। হ্যাঁ, সেটাই এতক্ষণ পর্যন্ত শিখে এসেছি। এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন ডিএক্স টা লাগবে রে বাবা, চলো বুঝাচ্ছে। ইজিক্যাল তাহলে কি লিখবো, যে ফাংশনকে অন্তরীকরণ করে এই জিনিসটা পেয়েছিলাম সেটা লিখবো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ঠিক আছে। তো দেখো তো, এইবার আমরা চাচ্ছি শুধুমাত্র এক্স টু দি পাওয়ার এনটাকে, এন প্লাস ওয়ান তো কনস্ট্যান্ট, এন তো পাওয়ার একটা সংখ্যা, 1 2 3 5 10 50, এটাকে আমরা বাইরে বের করে নিব। তাহলে এন প্লাস ওয়ান ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এবার দেখো তো, আমি শুধুমাত্র এইটা বাম পাশে রাখতে চাচ্ছি, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এটা দিয়েই কিন্তু আমরা অঙ্ক করেছিলাম, ঠিক আছে, এটা দিয়েই কিন্তু আমরা অঙ্ক করেছিলাম। ওকে, তো এইবার আগেই বলেছি অনির্দিষ্ট ইন্টিগ্রাল কমপ্লিট হয়ে গেলে একটা সি রাখতে হবে, একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট রাখতে হবে, ঠিক আছে। এটার ব্যাখ্যাও আমরা দিয়েছি, সাইন এক্স এর উদাহরণ দিয়ে দিয়েছি, যে কোনো উদাহরণ দিয়ে তুমি দিতে পারো, এখানে আমরা উদাহরণ দিয়ে দিতে পারি। আমি যদি আর একটা উদাহরণ দিই এখানে, দেখো কমপ্লিট করার জন্য যে সিটা কেন নিচ্ছি, ইন্টিগ্রেশন অফ সরি ডিফারেন্সিয়েশন অফ ddx of x square is equal to কত, 2x, ddx of x square plus 5 is equal to কত, 2x, ddx of x square minus 10 is equal to কত, 2x। দেখো খেয়াল করে, তাহলে এখন যদি এটা রেসপেক্টিভ আমি ইন্টিগ্রেশন করতে চাই 2x dx, আমি লিখবো হচ্ছে স্যার x স্কয়ার। এইটার রেসপেক্টিভে যদি আমি ইন্টিগ্রেশন করতে চাই 2x dx কে, লিখবো স্যার x স্কয়ার প্লাস 5। হ্যাঁ, লিখবো। এটা রেসপেক্টিভে যদি 2x dx লিখতে চাই তাহলে লিখবো হচ্ছে x স্কয়ার মাইনাস 10। খেয়াল করে দেখেছো, এখানে x স্কয়ারের সঙ্গে কি আছে, কিছু নাই, মানে 0 আছে। এখানে x স্কয়ারের সঙ্গে কি আছে, 5 আছে, এখানে 0 আছে, এখানে মাইনাস 10 আছে। এই সমন্বিত গুলাকে যদি আমি একত্রে লিখি, যে ইন্টিগ্রেশন অফ 2x dx ইজ ইকুয়াল টু কত লিখবো আমি, ইন্টিগ্রেশন অফ dx 2x dx ইজ ইকুয়াল লিখবো x স্কয়ার প্লাস হচ্ছে c, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এই সবগুলাকে একত্রে আমরা জেনারেলাইজ করতেছি, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, কখন কোনটা হবে আমি জানি না, তাই সবগুলার নামকরণ করে দিলাম জেনারেল ভাবে সি। ওকে, প্লাস সি দ্বারা প্রকাশ করলাম। এইগুলো আমাদের হচ্ছে সূত্র। এটা আর একটা সূত্র শিখলাম আমরা এখানে, তাহলে ওখানে হচ্ছে শিখলাম 6টা, এখানে 6টা শিখলাম, এখানে শিখলাম হচ্ছে একটা, তাহলে 7টা গেল। এইবার আসো, এই সূত্রটা একটু ভালো করে খেয়াল করো তো, এটা সবসময় লাগবে আমাদের, ফিজিক্সে অনেক বেশি লাগে। চলকের উপর পাওয়ার যদি n থাকে, যা থাকবে তার সাথে 1 যোগ হবে, এবং ওই পাওয়ার দ্বারা, দেখো যে পাওয়ারটা আমি চলকের উপরে পেয়েছি ওই পাওয়ার দ্বারা আমরা ভাগ করে দেব, ঠিক আছে। ওকে, এইবার খেয়াল করো যে আমরা একটা কাজ করি, আরো 2-1টা সূত্র একটু মনে করার চেষ্টা করি, যেগুলো খুবই সহজ, যেহেতু তোমরা স্টাডি করবে। প্রথম চ্যাপ্টারটা সবচাইতে সহজ, এর চাইতে সহজ চ্যাপ্টার আর নাই। তো আমরা যদি বলি যে স্যার ddx, আমি কিন্তু অন্তরীকরণের সাহায্যে পড়াচ্ছি,
যেহেতু আমাদের যে ইন্টিগ্রেশনের এখনকার যে ব্যবহারটা আমরা পড়ছি তার নাম হচ্ছে প্রতি অন্তরজ বা অ্যান্টি ডেরিভেটিভ হিসেবে ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটা ডেফিনেশন থেকে আমরা পেয়েছি ddx অফ e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত? সকলে জানে, খুবই সহজ, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x। তাহলে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু কত হবে? e টু দি পাওয়ার x থাকবে। e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x থাকে, খুবই সহজ কথা। তাহলে e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x থাকে, ভালো কথা। তাহলে e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x থাকবে, সাথে একটা c রাখবো আমরা, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, আর একটা লিখি যে সহজ একটা, ddx অফ ln x, সকলে এটা জানি 1/x, এটা লেখার কারণ আছে, এটা লিখতেছি এই কারণে। তাহলে এই 1/x কে অন্তরিক ইন্টিগ্রেশন করলে কি হবে? ln x হবে, প্লাস একটা c হবে। খেয়াল করে দেখো, 1/x করলে ln x হবে। ওকে, এইবার এখানে একটা কথা কিন্তু বলে রাখা খুবই উচিত, গুরুত্বপূর্ণ, যে আমাদের ইন্টিগ্রেশন যেটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ব্যবহার হয় পদার্থবিজ্ঞানে বেসিক্যালি, x টু দি পাওয়ার n dx ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1, x টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস c লিখেছি। তো এখানে খেয়াল করো তো, আমাদের ইন্টিগ্রেশন করছি পাওয়ার, চলকের উপর একটা পাওয়ার, চলকের উপর পাওয়ার কত আছে? n, n কে ডিফাইন করব কত দ্বারা? যা কিছু হতে পারে, মাইনাস প্লাস যা কিছু হতে পারে, একটা খালি ডিফাইন করব না, সেটার নাম হচ্ছে n নট ইকুয়াল টু -1। প্রশ্ন, স্যার কেন এই n নট ইকুয়াল টু -1টাকে আমরা ডিফাইন করব না? কারণটা হচ্ছে, যখনই আমি x টু দি পাওয়ার -1 এর ইন্টিগ্রেশন করব, খেয়াল করো তো, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -1 মানে কি 1/x না? হ্যাঁ, 1/x। তো 1/x dx এর তো ইন্টিগ্রেশন একটা আছেই সূত্র ln x, এই জন্য কিন্তু এটাকে আমরা, এই সূত্রটা যখন আমরা স্টাডি করব x টু দি পাওয়ার n dx, তখন কিন্তু x এর পাওয়ার যখন হবে -1, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, এটা এক্সিস্ট করবে না। কারণ x টু দি পাওয়ার -1 এর একটা সূত্র অলরেডি আছে, ln x ইজ ইকুয়াল টু 1/x, আর 1/x কে ইন্টিগ্রেশন করলে আমরা ln x পেয়ে থাকি। তাই n এর মানটা পাওয়ার আকারে থাকলে, সেটা যদি -1 থাকে, সেটা কিন্তু আমাদের ln x লিখতে হবে। এবার খেয়াল করো, x টু দি পাওয়ার n এর ক্ষেত্রে যত যাই পাওয়ার থাকুক না কেন, -1 বাদে, নিচে অথবা উপরে, সবগুলা পাওয়ারকে আমরা উপরের দিকে নিয়ে যেয়ে ইন্টিগ্রেশন করার চেষ্টা করব, সবগুলা পাওয়ারকে আমরা উপরের দিকে নিয়ে যেয়ে ইন্টিগ্রেশন করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। এই মোটামুটি আমি 8টা সূত্র লিখেছি, জাস্ট 8টা সূত্র লিখেছি, তাই না? ওপাশে 6টা, 7টা, 9টা, 9টাই সহজ, যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন অলরেডি জানি। আচ্ছা, তোমাদের কি আর একটা লিঙ্ক দিব, পারবা? শাহিনবাগের ব্যাচে কিন্তু ওই এতটুকু, এত এত ডিটেলস করে পড়াই নাই, ওদেরকে একটু তাড়াহুড়ো করে পড়াইছি, আর ওই ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করে দিয়েছি। তোমাদের আমি আজকে ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করে দিব। সেকেন্ড লিঙ্ক দিলে আমি ওই তোমাদের এই 3জনকেই লিঙ্ক দিব, আমি আলাদা লিঙ্ক দিয়েছি, গ্রুপে লিঙ্ক দিয়ে নেই, ওরা হচ্ছে ওই ক্লাসটা মিস করেছে, এই জন্য তোমার সাথে দিয়েছি। ওকে, আচ্ছা, আমি আর একটা লিঙ্ক দিব, যদি কেটে যায় একবারে শেষ করে দিই, কারণ এই চ্যাপ্টার নিয়ে আমি বসে থাকবো না, এই চ্যাপ্টারটা আমার খুবই সহজ, এই চ্যাপ্টারটা আমার খুবই সহজ। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমরা নিয়ে বসে থাকবো না, আমরা আজকে এখনই শেষ করে ফেলবো, এবং তোমরা বাসায় একটু লিখে লিখে প্র্যাকটিস করো, তুমি পারো তারপর লিখে লিখে প্র্যাকটিস করবা, কারণ যোগজীকরণ 10.3 তে আমার অনেক সময় লাগবে, ওখানে এক একটা রুলস আছে, আমি মোটামুটি 8টা থেকে 10টা স্পেশাল ইন্টিগ্রেশন রুলস। এই অনেক আস্তে আছে, এই তোমার এই একটু ইয়া করো, রিফ্রেশ করো, দেখো ঠিক হয়ে যাবে, মানে ওই একটু অন অফ করো আর কি, অন অফ বলতে ভিডিওটা অন অফ করো আর কি, এরকম হয় আর কি। আমি আসলে রাউটারের একেবারে কাছে বসে তোমাদের ক্লাস নিই, যাতে করে ফুল স্পিডটা পাই আর কি। ঠিক আছে, ওকে, আমরা এবার অনুশীলনী প্রবলেমে গেলাম, বুঝতে পেরেছো? তো আমরা প্রথমেই শিখে নিচ্ছি, ছোট ক্লাসে দুটা সূত্র কিন্তু ছিল, যে tan a স্কয়ার
এই শুনতে পাচ্ছ? আচ্ছা, ওই যে আমি ওই মোবাইল থেকে দিলাম তো, একসাথে ওই 10 মিনিটের আগে আবার লিঙ্ক নিতে চাই না। আচ্ছা, আমাদের এই দুইটা সূত্র একটু লাগবে। ছোট ক্লাসে পড়ে আসছি 9-10-এ, যে tan স্কয়ার থেটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থেটা মাইনাস 1, এই যেটাকে আমরা এভাবে লিখেছিলাম, sec স্কয়ার থেটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থেটা। আর একটা হচ্ছে cot স্কয়ার থেটা, cot স্কয়ার থেটা ইজ ইকুয়াল টু cosec স্কয়ার থেটা মাইনাস 1, যেটাকে আমরা অন্যভাবে কেউ কেউ মুখস্থ করেছিলাম যে cosec স্কয়ার থেটা, যার যেভাবে মুখস্থ থাকে, 1 প্লাস cot স্কয়ার থেটা। ঠিক আছে, এটা ছোট ক্লাসের দুইটা সূত্র। এটা লাগবে কেন, অঙ্কের মধ্যে আসলেই বুঝতে পারবো আমরা। কারণ যখন আমার হাতে আমার অঙ্ক করতে বলবে যে tan স্কয়ারের ইন্টিগ্রেশন করো, দেখো তো tan স্কয়ার কি আমার হাতে আছে? না, tan স্কয়ার হাতে নেই। এই যে tan স্কয়ার হাতে নেই। কি কি হাতে আছে আবারও বলছি, এই চারটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। এই চারটা সাইন কজের তো আমি কোনো সমস্যা নাই, যে আমার sec স্কয়ারেরটা হাতে আছে, sec tan x এরটা হাতে আছে, cosec x cot x এরটা হাতে আছে, cosec স্কয়ারেরটা হাতে আছে। দেখো এইটা দুইটা সহজ, sec স্কয়ার আর cos স্কয়ার তুমি একবারে মনে করবা, sec স্কয়ার cosec স্কয়ার আমার হাতে আছে ইন্টিগ্রেশন। আর একটা কি sec tan cosec cot, এটাও আমার হাতে আছে। আর অন্য কোন ত্রিকোণমিতিক অনুপাতের গুলো হাতে নাই, সাইন কস ছাড়া। তো এখন আমরা প্রথমেই যেগুলো দেখাচ্ছি একেবারে খুবই ফাস্ট আগাবো, কারণ এগুলো খুবই সহজ, এগুলো পরীক্ষায় সাধারণত আসে না, বড় বড় অঙ্ক করার ক্ষেত্রে আমাদের হয়তোবা লাগে। যেমন আমি যদি একটু অনুশীলনী ধরে করাই, অনুশীলনী একেবারে যদি ধরে ধরে করাই, যেভাবে যে 10.1, 10.1, যে 1 নম্বরের সবগুলা করাবো, সবগুলা করাবো বলে যে এক্স এস কিউব ডিএক্স, এই বলো তো উত্তর করো, মুখে মুখে বলে ফেলবো উত্তর। এক্স এর পাওয়ার কি হবে, 1 বাড়বে আর ওই পাওয়ারটা ভাগ করবো। এক্স এর পাওয়ার এন এর সূত্র কি, 1 পাওয়ার বেড়ে যায়, ওই পাওয়ার দ্বারা ভাগ করা হয়। এইটা আমাদের বহুল প্রচলিত, বহুল ভাবে প্রচলিত, এই কারণেই যে পদার্থবিজ্ঞানকে প্রথম থেকেই এটা পড়ানো হচ্ছে আর কি। প্লাস হচ্ছে সি, তোমরা যখন অঙ্ক প্র্যাকটিস করবা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সি চিহ্নটা দিবা, অনির্দিষ্ট ইন্টিগ্রালের ক্ষেত্রে দিয়ে দিয়ে অভ্যাস করবা, যাতে করে তুমি যখন পরীক্ষার খাতায় বা যেখানে দরকার সেখানে লিখতে যাও সিটা যেন বাদ না পড়ে। সিটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, খেয়াল করে দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই যে 0, 5, -10 এক এক সময় কিন্তু এক এক রকম আসতেছে। সুতরাং এইটা কিন্তু শুধু এক্স স্কয়ার, এই যে আমি যদি বলি 2x এর ইন্টিগ্রেশন এক্স স্কয়ার লিখেই ক্ষান্ত যাব, আমি কিন্তু সঠিক লিখলাম না। এক্স স্কয়ারের সঙ্গে 0 হতে পারে, 5 হতে পারে, -10 হতে পারে, যা কিছু হতে পারে। এই যা কিছু হতে পারে মানে কি, 2x dx এর ইন্টিগ্রেশন বেসিক্যালি এক্স স্কয়ার অ্যাকুরেট ভাবে বলা যাচ্ছে না। যদি আমি প্লাস সি দিই তখন হ্যাঁ অ্যাকুরেট, মানে সাথে একটা কিছু কনস্ট্যান্ট হবে। এই জন্য সিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সি এর মান সিটা যদি না লেখো 1 মার্ক কেটে দিতে পারে, ইন্ডিকেশন করার পরে কেটে দিতে পারে, মানে কি 1 মার্ক কেটেই দেয়, কমপক্ষে 1 মার্ক কেটে দেয়, অনেকে আবার 2 মার্কও কেটে দেয়। তোমাদের আমি ওই যে আমাদের কলেজে একবার শুনলাম যে অনেককে নাকি 3 মার্কও কেটে দিছে, যদিও 3 মার্ক কাটাটা ভ্যালিড না, 1 মার্ক কাটা ঠিক আছে। ঠিক আছে, ওকে, আমরা সিটা দিতে ভুলবো না, সিটা দিতে ভুলবো না, 1/4 x টু দি পাওয়ার 4 প্লাস সি। দেখো আমি যদি আরো দু একটা করাই, জাস্ট এগুলো খুবই সহজ, ইন্টিগ্রেশন অফ 5 x টু দি পাওয়ার 7,
তো আমরা কি করব, কোন চলকের সাপেক্ষে অন্তরীকরণ করছি, ইন্টিগ্রেশন করছি, এক্স চলকের সাপেক্ষে। এক্স বারে যেটা আছে সেটাকে আমরা কনস্ট্যান্টটাকে আমরা বাইরে বের করে নিতে পারি। এই যে 5টা বাইরে বের করে নিলাম, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 7 dx। এই কত পাবো বলো দেখি, 5 তো থাকলো এখানে, একবার লিখছি এবার x টু দি পাওয়ার 8 ডিভাইড বাই 8 প্লাস হচ্ছে c, কমপ্লিট। ওকে, তো এখন তোমাকে যদি বলি যে ইন্টিগ্রেশন অফ dx, তাহলে কত হবে বলো দেখি, শিখাইছি এটা, ইন্টিগ্রেশন x প্লাস c dx, ইন্টিগ্রেশন মানে যোগ করা, আরেকটা জিনিস তো আমরা শিখেছি, যোগ 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 dx dx, কতগুলা dx, অসংখ্য dx যোগ করলাম। যেহেতু লিমিট জানা নাই আমার যে কত থেকে কতর মধ্যে যোগ করবো, তাই আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার বলতো যে আমি আর একটা শিখি, যদি ইন্টিগ্রেশন অফ dt, এই বলতো চলক এখন কি, x না t, t চলক, তাহলে উত্তর কত হবে এখানে, t প্লাস হচ্ছে c। কথা ক্লিয়ার? তাহলে এগুলো আমি শিখাচ্ছি এই কারণে যেন চলক সম্পর্কে যেন আবার উল্টাপাল্টা না হয়ে যায়। ইন্টিগ্রেশন এবার মনে করো dy লিখলাম, মনে করো, তাহলে আমাদের উত্তর হবে y প্লাস c। ওকে, তাহলে চলক যেটা থাকবে সেটাকে অন্তরীকরণ আমার ইন্টিগ্রেশনের সময় সেটা কিন্তু ভালোভাবে কিন্তু খেয়াল করতে হবে যে কোন চলকের সাপেক্ষে আমি ইন্টিগ্রেশনটা করছি। এইবার যদি দুইটা ফাংশন যোগ আকারে বা বিয়োগ আকারে থাকে, কিরকম, ইন্টিগ্রেশন অফ ইউ প্লাস ভি ডিএক্স, যেখানে ইউ ইজ এ ফাংশন অফ এক্স এন্ড ভি ইজ এ ফাংশন অফ এক্স। মনে করো, মানে ইউ এর মধ্যেও এক্স আছে, ভি এর মধ্যেও এক্স আছে, দুইটা ফাংশন যদি যোগ বা বিয়োগ আকারে যুক্ত থাকে তাহলে আমরা এটাকে আলাদা আলাদা করে ভাবে লিখতে পারি। এই যে ইউ ডিএক্স প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, প্লাস আকারে থাকলেও লিখতে পারি, মাইনাস আকারে থাকলেও লিখতে পারি। এটা কিন্তু একটা ধর্ম ইন্টিগ্রেশনের, প্রপার্টিজ বলতে পারো, ঠিক আছে। তো আমরা এরকম একটা প্রবলেম দেখাচ্ছি, তো চলে আসি যে ভি আই, যে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব প্লাস এক্স ডিএক্স। অনেক মজা লাগতেছে এগুলো আমার করতে, কারণ এগুলো আমার 5 সেকেন্ডে হয়ে যাচ্ছে। ইন্টিগ্রেশন অফ আমরা ভাগ ভাগ করে লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার কিউব ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। কোন প্রপার্টি অনুসারে লিখলাম, এই প্রপার্টি অনুসারে লিখলাম যে দুইটি ফাংশন, ঠিক আছে, যা কিছুই হোক না কেন যোগ বা বিয়োগ আকারে যদি থাকে, গুণ কিন্তু না, যোগ বা বিয়োগ আকারে, তাহলে এভাবে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। এখানে কত হবে, এক্স টু দি পাওয়ার 4 ভাগ 4, পাওয়ার এক যোগ হবে, পাওয়ার দিয়ে ভাগ হবে, প্লাস এক্স স্কয়ার ভাগ 2। এইবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে একটা ইন্টিগ্রেশন করলাম এক্স কিউব ডিএক্স, এখানে একটা ইন্টিগ্রেশন করলাম এক্স ডিএক্স, তাহলে কি আমি দুইটা সি লিখবো? না, টোটাল মিলে একটা সি লিখবো। যখন আমাদের টোটাল ইন্টিগ্রেশন করাটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা শুধুমাত্র একটা সি দিব, এটা দিয়েই আমাদের অ্যান্সারটা কমপ্লিট করব। ওকে, তো সিমিলারলি যদি আমরা আরো দুই একটা করাই, ইন্টিগ্রেশন অফ, আর একটা কথা এখানে বলার আছে সেটা বলবো এখনই, এক্স প্লাস 1। এতক্ষণ পর্যন্ত আসলে বলার কথা ছিল না, একেবারে সহজ সহজ ছিল, এক্স টু দি পাওয়ার পাওয়ার পাওয়ার, এই জন্য আমি কথা বলা লাগে নাই। একটা ফাংশনের আবার ইন্টিগ্রেশন করতে হবে, বা অন্তরীকরণ করার সময় কথাগুলো বলেছিলাম, একটা ফাংশনের আমার হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে করতে হবে, ভালো কথা, একটা ফাংশন ইন্টিগ্রেশন করতে হবে। ওই ফাংশনটাকে প্রথমেই দেখে নিব, ওই ফাংশনটাকে প্রথমে আমরা দেখে নিব সিম্পলিফিকেশন বা সিম্পলিফাই, সরলীকরণ করা যাচ্ছে কিনা, সরলীকরণের মাধ্যমে ওটাকে একটু ছোট করা যাচ্ছে কিনা। দেখো তো এইটা একটু ভালো করে খেয়াল করে দেখি তো, এক্স কিউব প্লাস 1 কে সরলীকরণ করা যাচ্ছে, কি লেখা যায় দেখো তো, এক্স কিউব প্লাস 1 কিউব লিখতে পারি, এই যেভাবে লিখতে পারি, এক্স কিউব প্লাস 1 কিউব ডিভাইড বাই হচ্ছে এক্স প্লাস 1 ডিএক্স লিখতে পারি। তাহলে আমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, কেন বসাচ্ছি এটা, মাথার মধ্যে ক্যালকুলেশন করে ফেলেছি আগেই, আমরা গণিত করছি, মাথার মধ্যে ক্যালকুলেশন অঙ্ক দেখলেই কিন্তু চলে আসতে হবে। কিভাবে আসবে, অনেক অঙ্ক প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা আয়ত্তের মধ্যে চলে আসবে, এখানে ভয় করারও কিছু নাই, টেনশন হওয়ারও কিছু নাই, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এই দেখলেই বুঝতে পারি যে এখানে এ কিউব প্লাস বি কিউব সূত্র ফেললেই নিচেরটার সঙ্গে কেটে যাচ্ছে, কাটলেই খুশি আমি, কেন, কারণ কাটলেই তাড়াতাড়ি করে হচ্ছে ছোট হয়ে যায়, সিম্পলিফাই করে ছোট করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। ভাগ আকারে আছে, আমরা কি এখন পর্যন্ত কোনো ভাগ আকারে সূত্র পেয়েছি? না, পাই নাই,
ভালো করে খেয়াল করো, এখন পর্যন্ত আমি যে সূত্রগুলো লিখেছি, কোনো একটা ফাংশনের সাথে আর একটা ফাংশন ভাগ আকারে আছে এরকম সূত্র কি পেয়েছি? না, পাই নাই। তাই আমরা ভাগ আকারে যেটা আছে সেটাকে অমিট করার চেষ্টা করব, আউট করে দেওয়ার চেষ্টা করব, যদি সম্ভব হয় আউট করে দেওয়া, এদিকে ওদিকে বামে ডানে সামনে পিছনে তাকিয়ে ক্যালকুলেশনের মাধ্যমে সেটাকে আমরা আউট করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, পারছি আমরা। এ কিউব প্লাস বি কিউবের মাধ্যমে, সূত্রের মাধ্যমে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস। অনেকগুলা কথা বলছি এই কারণে, এইটার ক্ষেত্রে হয়তো বা সহজ তোমার কাছে মনে হচ্ছে, স্যার এত কথা বলছে কেন। অন্যটা যখন কঠিন জিনিস আসবে তখনও কিন্তু তুমি এই কথাগুলা এই চিন্তা করা শিখতে পারবা। না, ওখানে তো এইভাবে চিন্তা করাটা শিখেছিলাম, এখানে একটু আলাদাভাবে আমি চিন্তা করা শিখতে পারছি। আমি সব তোমাকে চিন্তা করা শেখাবো সেটা এরকম না। আমি চার পথ দেখিয়ে দিব তোমাকে, 5টা 6টা 10টা 20টা 50টা তোমাকে চিন্তা করা শিখালাম অঙ্ক করার ক্ষেত্রে। আমি 50টা শেখালাম, তুমি 500 ভাবে চিন্তা করা শিখবা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এক্স প্লাস ওয়ান দেখো কেটে গেল, ডিএক্স। তাহলে আমরা কি পেলাম? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিএক্স। তো বুঝতেই পারছো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আলাদা করে লিখবো। দুইটা বা তিনটা বা ফাংশন বা কনস্ট্যান্ট যোগ বা বিয়োগ আকারে থাকলে আমরা এই প্রপার্টি অনুসারে আমরা হচ্ছে আলাদা আলাদা করে লিখবো। ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মাইনাস প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স। ওয়ান ডিএক্স মানে শুধু ডিএক্স। একবার লিখবো, এক্স স্কোয়ার কে করলে এক্স কিউব ভাগ 3 মাইনাস এক্স কে করলে এক্স স্কোয়ার ভাগ 2। এক্স মানে কি, এক্স এর পাওয়ার 1 আছে, আর ডিএক্স কে করলে হচ্ছে শুধু এক্স। সকল মিলে একটা করে সি দিব, একটা সি দিব, কিন্তু সকল কিছু মিলে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। অঙ্ক আমাদের কমপ্লিট। ঠিক আছে। এক্স নাম্বারটা দেখো, এক্স নাম্বারটাও একই ভাবে, এটা আমি আর করাচ্ছি না, তোমরা নিজেরা করে ফেলো। ওয়াই কিউব মাইনাস 8। না না না, গুণ থাকলে যোগ হবে না, গুণের কথাটা বলেই নাই। গুণের একটা বিশাল সূত্র আছে, বিশাল একটা চ্যাপ্টারই আছে গুণের উপর। 10.5 পুরা গুণের উপর ক্রিটিক্যাল একটা সূত্র গুণেরটা। এই জন্য গুণের আশেপাশে যাব না আমরা, মানে এই জন্য গুণ গুণ এবং ভাগ রাখবোই না ইন্টিগ্রেশনে। ডিফারেন্সিয়েশনে যেমন গুণেরটা খুব মজা করে করেছিলাম, একটা রেখার একটা প্লাস আর একটা রেখার একটা, এইরকম এখানে না। এখানে এই গুণেরটা নিয়ে পুরো একটা চ্যাপ্টার আছে, বুঝতে পারছো? তাহলে গুণেরটা কতটা ইম্পর্টেন্ট এবং একটু ঝামেলাযুক্ত। ভাগেরটা কোনো সূত্রই নাই, ভাগের কোনো সূত্রই নাই। সুতরাং এই জন্য দেখো, ভাগটাকে আউট করে দিলাম, বামে ডানে সামনে পিছনে চিন্তা ভাবনা করে সরলীকরণ করে আউট করে দিলাম, ভাগেরটারও সূত্র নেই। ঠিক আছে। ওকে, এবার ওয়াই মাইনাস 2 দিয়ে ডিওয়াই, কিন্তু আগেই বলেছি এখানে চলক কিন্তু ওয়াই, এটাকে আমরা আই লিখতে পারি। আমি বারবার লিখি নাই, সবগুলো আসলে বেসিক্যালি যে ফাংশনে ইন্টিগ্রেশন করতে হবে তাকে আমরা আই লিখি, ইন্টিগ্রেশনের আই চিহ্নটা, আই এটা লিখি, আইটা লিখি। হ্যাঁ, লিখতে পারো তুমি, কোনো সমস্যা নাই। যাই হোক, না লিখলে অসুবিধা নাই। তো এইবার খেয়াল করো, এটা আর করাচ্ছি না, ওয়াই কিউব মাইনাস 2 কিউব লেখা যায়, নিচে ওয়াই মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ ডিওয়াই। তারপর অংশ তোমরা করবা। ঠিক আছে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। ওকে, ইজিক্যালটা আমরা করে ফেলবো। ঠিক আছে। এবার আসো হচ্ছে 2 নাম্বারটা চলে আসলাম। 2 নাম্বারটা এখানে অঙ্ক আছে আমাদের হচ্ছে টোটাল মানে 7টা। 2 নাম্বারটা চলে আসলাম। 2 এর 1 নাম্বারটা দেখো, ঝামেলাটা একটু আসলো, একটু ঝামেলা না। দেখো তো, আচ্ছা এটা কিভাবে লিখেছে আমি বুঝতে পারতেছি না, যেভাবে লেখে লিখুক, আমি যেভাবে লিখছি সেভাবে তুমি দেখো। ওটা আসলে 1/3 রুট এক্স নাকি হচ্ছে কিউবিক রুট এক্স বুঝতেছি না, উত্তরটা কি আর দেখেছে 2 এর 3। এই দেখো, এটা 3 দেওয়া আছে আর এটা হচ্ছে রুট আবার এক্স দেওয়া আছে। আমরা কি বলেছি মাত্র, যে চলকের পাওয়ার যাই থাকুক না কেন, 1 2 3 5 10 50, খালি -1টা গ্রহণযোগ্য না। চলকের পাওয়ার কত আছে এখানে? হাফ আছে। চলকের পাওয়ার এখানে হাফ আছে, হাফটাকে আমরা উপরে নিয়ে যেতে বলেছি। চলকের পাওয়ার যাই থাকুক না কেন -1 ছাড়া আমরা ওই পাওয়ারটাকে উপরে নিয়ে যাবো। এটা কিন্তু আমাকে জানতে হবে, কিছু কিছু জিনিস তো জানতেই হবে গণিত করার ক্ষেত্রে, সবকিছুই তো এখান থেকে উড়ে আসে নাই। প্রসিডিউর, টেকনিক, শর্টকাট সবই শিখতে হবে। ঠিক আছে, যাতে করে তোমার কাছে জিনিসটা বোধগম্য হয়
এবং মজার হয়, ইন্টারেস্টিং হয়। 1/3টাকে বাইরে নিয়ে আসলাম। ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার হাফ নিচে আছে, উপরে নিয়ে গেলে কি পাবো আমি? এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। সকলের জানা আছে এটা সূচকীয় নিয়ম। সূচকীয় নিয়ম, পাওয়ার নিচ থেকে উপরে গেলে মাইনাস হয়, উপর থেকে নিচে গেলে মাইনাস দ্বারা গুণ হয়। ঠিক আছে, মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয় নিচ থেকে উপরে গেলে। তো এখন আর তো পারবোই আমরা, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান, মাইনাস হাফ প্লাস ওয়ান। আমি যেটা লিখছি এভাবে লিখবা না তোমরা, এই জিনিসটা আসলে লেখাটা ঠিক না। এই এই যে এই বাঁকা করে যেন টানটা দিও না, সোজা করে টান দিবা। বাঁকা করে টান দিলে অনেক সময় মনে হয় যে 1/2 + 1। তো এটা আমি নিজেরও অভ্যাস হয়ে গেছে, এটা একটু বাদ দিতে হবে অভ্যাসটা। এক্স টু দি পাওয়ার হাফ নিচে হচ্ছে বাঁকা করে দিয়ে ঝামেলা হয়ে যায়, এই যোগ বা বিয়োগ থাকলে 3/2 প্লাস সি ইজিক্যাল টু, এই 3/2 করে গেলে 2/3 হয়ে যাবে, তাই না? 1/3 গুণ হচ্ছে, এই হইলো কি, আমাদের ভুল হইলো নাকি? দেখো তো দেখি, হ্যাঁ ভুল হয়েছে, এখানে মাইনাস হাফ ছিল, তাহলে এখানে প্লাস হাফ থাকবে। ওকে, তাহলে এখানে এই হাফটা ঘুরে গেলে 2 হয়ে যাবে, উপরে চলে যাবে 2/1। হাফ উপরে যাচ্ছে 2/1 ইন্টু হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। এক্স টু দি পাওয়ার হাফকে তুমি √x লিখতে পারো আবার নতুন করে। এই উত্তর হলো আমার কত? 2/3 √x প্লাস হচ্ছে সি। যেটা বললাম, এই যে টানটা কোনো কিছুকে ভাগ করে দেখাতে চাইলে আমরা এইভাবেই লিখবো। এই যে আমি যেমন বাঁকা করে টান দিয়েছি, এটা যদি তোমারও অভ্যাস থাকে, তুমি এটাকে রিমুভ করে দিও, মানে ওই অভ্যাসটাকে ত্যাগ করে দিও, ভুল হতে পারে। হ্যালো, অঙ্ক করে দিই আমি, কিন্তু এটা করি না। কোথায় ভুল হতে পারে অনেক কিছু কিন্তু তোমাদের শেখানো হয়, অনেক কিছু সাবধান করে দেওয়া হয় কিন্তু, ঠিক আছে? আর একটা আমরা একটু খেয়াল করে নিই, দেখো 4 নাম্বার এগুলো শেখাচ্ছে এই কারণে, পরবর্তী যে অঙ্কগুলো আসবে, এগুলো যেগুলো করেছি আজকে এখন পর্যন্ত যে অঙ্কগুলো করেছি, একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে না, একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে না, ঠিক আছে? নৈর্ব্যক্তিক আকার হলেও হয়তো বা আসতে পারে, সম্ভাবনা খুবই ক্ষীণ। এবার দেখো, কারণ অন্যগুলা করতে গেলে মানে এই অঙ্ক এই জিনিসগুলো কিন্তু আমার লাগবে। এবার দেখো, এক্স আছে 1 + √x, খেয়াল করবো কথাটা কিন্তু। তোমাদের একজনের হতেছে প্রশ্নের উত্তরের সাপেক্ষে বলেছিলাম, মাত্র বলেছিলাম যে দুইটা ফাংশন গুণ অবস্থায় থাকলে সেইটার ইন্টিগ্রেশন করা একটু দুরূহ ব্যাপার, মানে বিশাল বড় একটা সূত্র আছে, এটুকাকে মনে রাখো যে দুইটা ফাংশন ইউ আর ভি গুণ অবস্থায় আছে, এটার বিশাল বড় একটা সূত্র আছে, এবং এটা নিয়ে একটা চ্যাপ্টার আছে, মাত্র বললাম 10.5 চ্যাপ্টার, অনেকগুলো অঙ্ক, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু দুরূহ, একটু কঠিন কঠিন টাইপের, এই জন্য বোর্ডে কিন্তু খুবই আসে। এখন দেখো সেই ঘটনাটা ঘটে গেল, এই যে এক্স একটা ফাংশন, 1 + √x একটা ফাংশন। তো প্রথমেই আমাদের খেয়াল করতে হবে সিম্পলিফিকেশনের কথা। সিম্পলিফিকেশন করে যদি এই দুইটা ফাংশনকে ইউ ভি আকারে না রেখে অন্য আকারে নেওয়া যায় কিনা দেখো তো, গুণ করে দাও তো কি হয় দেখো তো। এক্স দ্বারা এক্স কে গুণ করলে এক্স হয়, প্লাস এক্স আর √x গুণ করলে কত হয়? এক্স ইন্টু √x হয়। খেয়াল করো, ইন্টু ডিএক্স। দেখো একটু, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স লিখতে পারি, প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি, ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স পরে করতেছি, একবারে করবো আমরা। এক্স এর পাওয়ার কত আছে? কিছু নাই, মানে কি 1 আছে। এক্স মানে কি, এক্স এর পাওয়ার নিজে একটা 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 1 যোগ হাফ, তাহলে 3/2। দেখো তো সুবিধা পেয়েছে কিনা। আগে কত জটিল অবস্থায় ছিল, সিম্পলিফিকেশনের মাধ্যমে জটিলতা পরিহার করে আমরা সুন্দর একটা ফর্ম পেয়ে গেছি। এই যে এক্স ডিএক্স প্লাস এক্স টু দি পাওয়ার, দুইটাই কিন্তু পাওয়ার আকারে। এখন প্রশ্ন হচ্ছে স্যার, কখন আমরা, যখন দেখব যে এইভাবে সিম্পলিফিকেশন করার মাধ্যমেও বা কোনো সিম্পলিফিকেশন হচ্ছে না দুইটা ফাংশন, তখন কিন্তু আমাকে গুণের সূত্রে বসাতে হবে। স্যার একটু দেখান তো একটু ওইরকম উদাহরণ। এখন করাবো না, জাস্ট একটু উদাহরণ দেখাচ্ছি। ইন্টিগ্রেশন মনে করো তোমাকে করতে বলেছে ই টু দি পাওয়ার এক্স cos x dx। বলো তো কোনোভাবে সিম্পলিফিকেশন করে এটাকে ওই গুণ আকারের থেকে যোগ আকারে নিয়ে আসতে পারবা? না, পারবো না। এটা একটা ফাংশন ই টু দি পাওয়ার এক্স, এটা একটা ফাংশন cos x, দুনিয়ার কোনো মিল নাই। এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, দিস ওয়ান ইজ ট্রিগোনোমেট্রিক ফাংশন। এটা ইউ, এটা ভি,
দুইটাই ফাংশন গুণ আকারে আছে, তখন কিন্তু আমাকে ইউ এর সূত্র বাধ্য হয়ে ব্যবহার করতেই হবে। এগুলোই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে কিন্তু সুযোগ ছিল, কারণ কি সুযোগ থাকার কারণ হচ্ছে এখানেও এক্স এর পাওয়ার 1, এটাও আমার এক্স এর পাওয়ার 1, দুটো একই রকমের ফাংশন, মানে পাওয়ার যুক্ত ফাংশন, একই রকম ফাংশন, তাই আমরা আলাদা আলাদা করে যোগ আকারে লিখতে পেরেছি। এইটার ক্ষেত্রে দিস ইজ নট পসিবল, এটা গুণ আকারের সূত্রে ব্যবহার করতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওটা আমরা 10.5 এ শিখবো। এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস, এখানে একটু দেখে নিই, এক্স টু দি পাওয়ার 3 ভাগ 2 প্লাস 1 আর 3 ভাগ 2 প্লাস 1, আমি একটু পরিবর্তন করার চেষ্টা করি মাঝে মাঝে। এই যে এই ভাগটা শুধুমাত্র একটার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যখনই তার সাথে একটা যোগ বা বিয়োগ দিয়ে দিই তখন কিন্তু ঝামেলা লেগে যায়। আচ্ছা, এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস এক্স টু দি পাওয়ার 5 ভাগ 2 ডিভাইড বাই 5 ভাগ 2 প্লাস সি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস এক্স টু দি পাওয়ার 5 ভাগ 2, আর এখানে 2 ভাগ 5 হবে। এই পাওয়ারটা যদি উল্টে যায় তাহলে 2 ভাগ 5 হয় প্লাস সি। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হলো কি, একটু ভালো করে লিখি, এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস 2 ভাগ 5 এক্স টু দি পাওয়ার এই যে 5 ভাগ 2, এভাবে লিখবা প্লাস সি। একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট কিন্তু, ঠিক আছে, কঠিন কিন্তু না, জাস্ট পাওয়ার আলা যুক্ত। জাস্ট এটা করালাম কেন, এই যেটার সঙ্গে ডিফারেন্সিয়েট করার জন্য, যে গুণের সূত্র বসানো পসিবল না, আগে দেখবো যে গুণ আকার দুটা ফাংশন থাকলে সেটাকে সিম্পলিফিকেশনের মাধ্যমে যোগ বা বিয়োগ আকারে আনা যাচ্ছে কিনা, বা হচ্ছে ওই একই পাওয়ার আকারে আনা যাচ্ছে কিনা, একটা চলকের পাওয়ার আকারে আনা যাচ্ছে কিনা দেখবো আগে। চোখ দেখলেই বুঝতে পারবো, ঠিক আছে, এখানে দেখলেই বুঝতে পারতেছি এটা দিস ইজ নট পসিবল, এটা কখনোই আমরা গুণের সূত্র ছাড়া অন্য সূত্র বসাতে পারছি না। ওকে, তো গুণের গুলা তো আমরা বুঝলাম, পাওয়ার গুলো বুঝলাম, পাওয়ার একটু জটিলতা থাকলে সেটাও বুঝলাম। আমি একটা একটু দেখাই, নিজের মতো করে দেখলাম। এই যে এরকম আছে, মনে করো ইন্টিগ্রেশন অফ 1 ভাগ এই যে কিউবিক রুট অফ এক্স, এরকম আছে। এটা মনে হয় এখানে এখানে উপরে আছে, এটা আমি নিজস্ব ভাবে করালাম এমনি। এগুলো কিন্তু নৈর্ব্যক্তিক আকারে অনেক সময় চলে আসে। মনে করো না যে অঙ্ক এখানে এই কটা আছে, পাওয়ার হিসাবে এই কটার মধ্যেই অঙ্ক তোমার নৈর্ব্যক্তিক বা ইয়াতে আসবে। পাওয়ার যে কোনো পাওয়ার আকারে থাকতে পারে, ওটা কমন ধরবো আমরা। এটা আমার এখানে নাই, এই বইয়ে এটা নাই, এটা কি আমি আনকমন ধরবো নাকি? না, আনকমন কিছু না। তো আমাদের জানা আছে যে ইন্টিগ্রেশন অফ এইটার নাম হচ্ছে কিউবিক রুট এক্স টু দি পাওয়ার 1 ভাগ 3 ডিএক্স। তো আমরা আগেই বলেছি এক্স এর পাওয়ার যদি -1 না হয় তাহলে এটা আমরা সবগুলাকে আমরা উপরে নিয়ে যাব, পাওয়ার আকারে বিবেচনা করব। ওকে, তাহলে এক্স টু দি পাওয়ার -1/3 ডিএক্স হয়ে গেল, এক্স টু দি পাওয়ার -3 প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে -3 প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে সি। তো একটু যদি হিসাব নিকাশ করি, এক্স এর পাওয়ার কত হবে 2 ভাগ 3, এক্স এর পাওয়ার কত এখানে কত হবে 2 ভাগ 3, যদি একটু পাল্টে দিই তাহলে 2 ভাগ 3 উপরে গেলে 3 ভাগ 2 হবে, 3 ভাগ 2 হবে, 3 ভাগ 2 এক্স টু দি পাওয়ার 2 ভাগ 3 প্লাস সি উত্তর। ওকে, তো এরকম আর পাওয়ার যুক্ত গুলা করালাম না। এইবার আমরা মূল জায়গায় চলে আসলাম, ট্রিকোনোমেট্রিক ফাংশন। ঠিক আছে, ট্রিকোনোমেট্রিক ফাংশন আমরা পেশে শুরু করি। এগুলো কিন্তু বোর্ডে আসে 2 মার্কের জন্য অথবা নৈর্ব্যক্তিক। আগে যেগুলো করলাম এগুলোর মধ্যে থেকে পাওয়ার যুক্ত কিছু কিছু বোর্ডে আসে 1 নম্বরের নৈর্ব্যক্তিকের জন্য। এবার দেখো 3 এর 1, 3 এর 1, এগুলো সময় লাগবে না, এখনই শেষ হয়ে যাবে, এখনই শেষ হয়ে যাবে। ইন্টিগ্রেশন অফ 5 cos x minus 9 sec square x plus 8 dx। প্রথম কাজ হচ্ছে তিনটা জিনিস যোগ আকারে বা বিয়োগ আকারে আছে, আলাদা আলাদা করে নিলাম। এই যে 5 cos x dx প্রপার্টি আমাদের জানা আছে, 5 cos x dx মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন 9 হচ্ছে sec স্কয়ার dx। লাল কালি দিয়ে দেখতে হচ্ছে, এই লাল কালি দিয়ে দেখা বোঝা যাচ্ছে, লাল কালি দিয়ে লিখলে কালো কালির কলমটা কাছে নাই, ফুরায় গেল। আচ্ছা, এইটা একটা আছে dx প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ 8 dx, আলাদা করে লিখলাম। একটু খেয়াল করো প্রথমে, আচ্ছা একটু ওই কনস্ট্যান্ট গুলা বাইরে বের করে দিই। cos x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 9টা বাইরে বের করে দিলাম, sec স্কয়ার x dx প্লাস 8 ইন্টিগ্রেশন অফ dx। এবার খেয়াল করো তো
প্রশ্ন করছি, নিজে নিজে উত্তর দাও। cos x আমাদের হাতে আছে, উত্তর হচ্ছে আছে। sec স্কয়ার x আমাদের হাতে আছে, উত্তর হচ্ছে আছে। dx আমাদের হাতে আছে, উত্তর হচ্ছে আছে। হ্যাঁ, তাহলে আমাদের 5 cos x কে করলে কি পাই? sin x। এটা কিন্তু সূত্র মুখস্থ। -9 sec স্কয়ার কে করলে কি পাই? tan x প্লাস হচ্ছে 8 dx কে করলে পাই x। এগুলো একটু মুখস্থ করতে হবে, আজকেই মুখস্থ করে ফেলো, মনে হয় খুব একটা কঠিন না। tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার পাই, sec স্কয়ার কে উল্টা করে ইন্টিগ্রেশন করলে আমরা tan x পাই। তাহলে 3 এর 1 আমরা পেলাম, 3 এর 1 পেলাম। 3 এর 2 নিজে নিজে করবা, 3 এর 3টা দেখো, 3 এর 2 নিজে করো। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই প্লাস সি দিতে হবে। দেখো আমি না দিলে তোমরা দিয়ে দিবা, অনেক সময় ভুলে যাই। সি সব জায়গায় দিতে হবে, বারবার বলে দিয়েছি। ইন্টিগ্রেশন অফ 3 এর 3, 2 নাম্বারটা একই রকম, 2 নাম্বারটা নিজে করে ফেলবা, প্রত্যেকটা অঙ্ক করবা, প্রত্যেকটা অঙ্ক করবা। এই চ্যাপ্টার সহজ, এই চ্যাপ্টার করতে তো কোনো বাধা নেই, প্রত্যেকটা অঙ্ক করবা, মজায় মজায় করবা। sin x ভাগ হচ্ছে cos স্কয়ার x dx। এখানে একটা এক্সপ্লেইন করব আমি একটু। তো আগেই বলেছি কিন্তু যে ইউ ভাগ ভি আকারে কোনো সূত্র আমাদের হাতে নাই। তা আমরা একটা কাজ করব, নিচেরটাকে আউট করে দেওয়ার চেষ্টা করব। আউট দুই ভাবে করা যায়, আমরা কোন ভাবে করব সেটার আগে ভাগ করে দুই ভাগে, তারপর আমরা সিদ্ধান্ত নিব কিভাবে ভাগ করব। দেখো আমি দুই ভাবে ভাগ করব। sin x টা রাখলাম ইনটু 1 ভাগ cos স্কয়ার x ইজ ইকুয়াল টু কি পেলাম? sin x ইনটু sec স্কয়ার x। আমাদের হাতে নাই, হাতে নাই, এই সূত্রটা আমাদের হাতে নাই। ইন্টিগ্রেশন অফ sin x sec স্কয়ার x আমাদের হাতে নাই। এবার দেখো এটাকে ভাঙাচ্ছি, sin x ভাগ cos x ইনটু 1 ভাগ cos x, মানে cos স্কয়ার x কে দুই ভাগে ভাগ করলাম, একটা 1 ভাগ cos x, একটা 1 ভাগ cos x। এবার দেখো sin x ভাগ cos x মানে কি? tan x ইনটু 1 ভাগ cos x মানে sec x। এটা কিন্তু হাতে আছে, হাতে আছে, হাতে আছে, তাই না? আমরা তো পড়েছি প্রথমেই, এটা আমাদের হাতে আছে, এই যে sec x tan x। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা কোন ভাবে ভাঙাবো এখন? তো মনে স্যার এটা তো আপনি তো বললেন এভাবে বুঝাই টুজাই দিলেন, আমি কেমনে একবারে করব? একবারে পারার দরকার নেই, একবারে তোমার পারা লাগবে না, টেনশনও করা লাগবে না। একভাবে না হলে তুমি অন্যভাবে ভাঙাবা, এটার জন্য তোমার অনেক সময় কিন্তু কিল হবে না, যে না আমার এটা করলে মানে অনেকগুলো সময় নষ্ট হয়ে যাচ্ছে, নো, হবে না। ঠিক আছে, তারপর তখন তোমার প্র্যাকটিস হয়ে যাবে, তখন তুমি এমনিই পারবা। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখবো 1 ভাগ cos x ইনটু sin x ভাগ cos x dx। কেন লিখছি? কারণ আমাদের হাতে যেটা আছে এই tan x sec x টা হাতে আছে। ইন্টিগ্রেশন অফ 1 ভাগ cos x মানে sec x, আর sin x cos x মানে হচ্ছে tan x dx। অনেক ব্যাখ্যা করে তোমাদের পড়ানো হয়, গণিত কমপক্ষে এত গণিত ব্যাখ্যা করে কেউ পড়ায় কিনা জানি না আমার। sec x tan x মানে হচ্ছে sec x প্লাস হচ্ছে c। বুঝতে পেরেছ কিভাবে আমি কমপ্লিট জিনিসটা ভাঙালাম? যেটা আমার হাতে নাই তাই ওটাকে ওইভাবে আমি ভাঙালাম না। এবার 3 শেষ হয়ে গেল, এবার 4 নাম্বার আসো। 4 নাম্বার আসো, 4 নাম্বারটার ব্যাখ্যা আছে যে আমাদের সামনে হাজির করেছে একটা ইন্টিগ্রেশন করার জন্য, যে 1 মাইনাস cos x। তো প্রথমেই দেখো তো এই cos x ট্রিকোনোমেট্রিক ফাংশনের উপরে রুট ওভার আছে এরকম সূত্র আমাদের হাতে নাই। এটা কি 1 মাইনাস cos 2x? এখানে একটা 2 দিলাম রে বাবা ছোট করে, তো নাই। তো আমাদের কিন্তু তাহলে আমাদের 1 মাইনাস cos 2x এর কিন্তু সূত্র আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে একটু সুন্দরভাবে খেয়াল করা যে আসলে ওই রুট ওভারটাকে আউট করা যায় কিনা। কারণ হচ্ছে ট্রিকোনোমেট্রিক ফাংশনের মধ্যে রুট ওভার আছে এমন কোন সূত্র আমাদের আপাতত হাতে নাই, আপাতত হাতে নাই। ওটাকে আউট করা যাচ্ছে কিনা? হ্যাঁ যাচ্ছে। 1 মাইনাস cos 2x ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার x। হ্যাঁ, এই সাধারণ একটা সূত্র লিখে ফেলি, 1 প্লাস cos 2x ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার x। তোমরা সকলেই জানো, তো এটা আমি এখন এখানে ইনপুট দিব, রুট ওভার অফ 1 মাইনাস cos 2x ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার x। যেহেতু আমি একটা স্কয়ার টার্ম পেয়েছি রুটের মধ্যে, সুতরাং কিন্তু এটাকে কিন্তু আমরা রুটটাকে আউট করতে পারতেছি। ওকে, তাহলে রুট 2 বাইরে নিয়ে আসলাম একবারে, আর ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x কে রুট করলে আমার sin x হয়। এই মনে আছে নাকি দেখি একটু করে, যে sin x কে ইন্টিগ্রেশন করলে কি হয় বলো দেখি? sin x ইন্টিগ্রেশন করলে কি হয় বলো দেখি, মনে আছে? হ্যাঁ, মাইনাস cos x। একটু মনে রাখি, একটু সাইন আর কজেরটা আর একটু সুন্দর করে মনে রাখার চেষ্টা করি।
সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলেও কজ এক্স পাওয়া যায়, আবার কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে সাইন এক্স মাইনাস পাওয়া যায়। তো ডিফারেন্সিয়েশন করলে যেটাতে প্লাস পাওয়া যায়, ইন্টিগ্রেশন করলে সেটাতে মাইনাস পাওয়া যায়। বুঝতে পেরেছো? দেখো দেখো, ডিফারেন্সিয়েশন সাইন কে করলে প্লাস কস পাওয়া যায়, আর ইন্টিগ্রেশন সাইন কে করলে মাইনাস কস পাওয়া যায়। জাস্ট এই প্লাস মাইনাসের একটা ঝামেলা আছে। সেম সেম, সব কিছু সেম সেম। সাইন কে করলে কস, কস কে করলে সাইন, ডিফারেন্সিয়েশনেও ইন্টিগ্রেশনেও শুধুমাত্র মাইনাস প্লাস এর একটু ঝামেলা। এখানে করলে যেটা প্লাস পাওয়া যায়, ওখানে করলে সেটা মাইনাস। এখানে যেটা মাইনাস, ওখানে সেটা প্লাস। ওকে, তো 4 রাখ কমপ্লিট। 4 2, এইটা এটা যদি হয় একই রকম ভাবে আমরা করব। 4 2 কি করার দরকার আছে? হ্যাঁ, 4 2 করার, 4 2 করার দরকার ছিল না। বেসিক্যালি আমি একটু দেখাচ্ছি, 1 মিনিটও লাগবে না এগুলো অঙ্ক দেখাতে, আমার 1 মিনিটও লাগবে না। একটু দেখাচ্ছি। এগুলো করতে টোটাল 4টা 5টা যতগুলো লাইন না করবেন 30 সেকেন্ডের মধ্যে করে ফেলবো। তোমাকেও সেটা করতে পারতে হবে। 1 প্লাস cos 2x আর 1 মাইনাস cos 2x যদি থাকে, সূত্রে ফেলে দেবো। সূত্র ফেলে দিলে আমাদের ঘটনা ঘটে যায়, মানে আমাদের হাতে যে সূত্রটা আছে সেটা একবারে পড়ে যায়। কিরকম দেখো, এটা এটা কিন্তু উপরে ছিল, রুটের মধ্যে ছিল বলে ভাঙাইছিলাম, নিচে থাকলেও ভাঙাবো, আমাদের কোনো সমস্যা নেই। 1 প্লাস cos 2x, 1 মাইনাস cos 2x, নিচে থাকুক উপরে থাকুক, আমরা সূত্রটা সরাসরি ত্রিকোণমিতির সূত্রটা ভাঙাবো। ওকে, তাহলে কি লিখবো আমরা? 1 ডিভাইড বাই 2 cos স্কয়ার x। কেন ভাঙাবো এখনই তুমি লক্ষ্য করে দেখতে পাবা। 1 ভাগ 2 ইন্টিগ্রেশন 1 ভাগ cos স্কয়ার মানে কি sec স্কয়ার x dx। এটা কি আমাদের হাতে আছে? হাতে অবশ্যই আছে। এই হাতে আছে না? হাফ ইনটু sec স্কয়ার মানে হচ্ছে tan x প্লাস c। এই বুঝতে পারছো না? পারো নাই? তাহলে cos স্কয়ার x সহজ জিনিস। 30 সেকেন্ড লাগে, এগুলো 15 সেকেন্ডও লাগে না। 3 লাইন লিখতে 15 সেকেন্ড লাগবে। আচ্ছা, 1 মাইনাস cos একটা করলাম না? এবার দেখো 4 নাম্বারটা, 4 এর 4 নাম্বারটা, ঠিক আছে? 4 এর 4 নাম্বারটা, 4 এর 4 নাম্বারটা, ঠিক আছে? 4 এর 4 নাম্বারটা বলেছে ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x ভাগ 2। একটু এখানে একটু শিখতে হবে আমাদের। কি হবে? যদি কোনো ইন্টিগ্রেশন শুধু sin স্কয়ার, শুধু cos স্কয়ার থাকে, তাহলে একটা 2 আনতে হবে, একটা 2 অতিরিক্ত আনতে হবে। ঠিক আছে? তাহলে কি লিখবো? sin স্কয়ার অথবা cos স্কয়ার যদি থাকে, অতিরিক্ত একটা 2 আনতে হবে, অতিরিক্ত 2 আনতে হবে। বাট অতিরিক্ত না লিখে শুধু 2 আনতে 2 আনতে হবে। এখানে যেহেতু 2 নাই, সেহেতু আমি অতিরিক্ত 2 আনতার কথা বললাম আমরা। ঠিক আছে? তাই 2 তো নিলাম, 2 cos স্কয়ার x ভাগ 2। হ্যাঁ, ভালো কথা স্যার। তো 2 টাকেও যে অতিরিক্ত আনলাম, আমরা কি একটা হাফ নিতে হবে না? অবশ্যই নিতে হবে, না হলে তো আমাদের মিলে না। আমি কি বেশি কম বেশি লিখতে পারবো? না, কোনো কম বেশি লিখতে পারবো না। তো এবার খেয়াল করো, হাফ 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1 প্লাস cos 2 থিটা। দেখো একই সূত্র কিন্তু। খেয়াল করবা, আমরাও কিন্তু ত্রিকোণমিতিতে বারবার বলেছি যে এখান থেকে এখানে যেতে হতে পারে, আবার এখান থেকে কিন্তু এখানেও আসতে হতে পারে সিমিলারলি। যেন ভুলে যান, এটাকে আমরা উহমুখী তীর দ্বারা প্রকাশ করছি। এটা থেকে এটা লাগতে পারে, আবার এটা থেকে এটা লাগতে পারে। এই জন্য কিন্তু আমরা কখনোই বারবার বলেছি, বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। এইটাই যে ত্রিকোণমিতির সূত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আমরা করছি ক্যালকুলাস, বেসিক্যালি ত্রিকোণমিতি লাগছে আমার। তো এখানে কি লিখবো? 1 প্লাস cos 2 থিটা, 2 ইনটু x ভাগ 2, তার মানে কি x হাফ। ভাগ করে লেখো, হাফ ইনটু dx প্লাস হাফ ইনটু cos x dx। ভাগ করাটা যেন আবার ভাগ ভাগ করে আলাদা আলাদা করে লেখাটা যেন আবার ভুল হয় না। খেয়াল করো, হাফ কিন্তু সবার সাথে গুণ অবস্থায়। দেখো তো, এই হাফটা কি সবার সাথে গুণ অবস্থায় নাই? হ্যাঁ আছে। এই হাফ 1 এর সঙ্গে গুণ অবস্থায় আছে, এই হাফ cos x এর সঙ্গে গুণ অবস্থায় আছে। তো হয়ে গেছে আমাদের অঙ্ক। x এ করলে x প্লাস হচ্ছে হাফ, cos x এ করলে শুধু sin x প্লাস c। এটা আমারও নিজের অনেক উল্টাপাল্টা লাগতো। cos x কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু মাইনাস sin x হয়, তাহলে cos x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস sin x আর হবে না। ঠিক আছে? মাইনাস sin x আর হবে না। ওকে, এবার আসো 5 নাম্বারটা। 5 এর 1, 5 এর 1 আরো সহজ। 5 এর 1টা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে, নৈর্ব্যক্তিক আকারে আসে, 2 মার্কের প্রশ্ন আকারে আসে। 1 মাইনাস cos 2x ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস cos 2x। এইবার সেই ছোট ক্লাসের সূত্রগুলো আমি ব্যবহার করব। dx আগেই বলেছি, ভাগ আকারে রাখা যাবে না, কারণ ভাগের সূত্র আমরা এখনো স্টাডি করি নাই। খেয়াল করে দেখো,
ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2x মানে 2 sin স্কয়ার x, হ্যাঁ, আর 1 প্লাস cos 2x মানে হচ্ছে 2 cos স্কয়ার x। 2 2 কেটে গেলে থাকলো কি, থাকলো হচ্ছে tan স্কয়ার x। আমি মনে হয় এখানেই লেখা শিখাইছি, লেখা এই যে লেখা শিখালাম না তোমাদের একটা, tan স্কয়ার থাকলে আমি কেন নিয়ে আসবো শিখালাম মনে হয় কোথায় জানো, এই যে tan স্কয়ার থাকলে আমি sec স্কয়ার মাইনাস 1 লিখবো, কেন, কারণ sec স্কয়ার আমার হাতে আছে, tan স্কয়ার আমার হাতে নেই, তাহলে আমি লিখে নিলাম tan স্কয়ার হাতে নেই, এই সূত্রটা হচ্ছে হাতে নেই। তাহলে এটাকে আমরা কি ভাঙাবো, ছোট ক্লাসের যে সূত্রটা শিখে আসছি 9 10 এ, যে tan স্কয়ার ইজ ইকুয়াল টু sec স্কয়ার মাইনাস 1। প্রশ্ন আসতে পারে স্যার sec স্কয়ারে কেন যাচ্ছি, কারণ sec স্কয়ারটা হাতে আছে। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x মাইনাস 1 ব্র্যাকেট দিব dx লিখবো, ইজ ইকুয়াল টু ভাগ ভাগ করে লিখবো, আলাদা আলাদা করে লিখবো, sec স্কয়ার x dx মাইনাস হচ্ছে 1 দ্বারা গুণ করলে dx। তো এটা কিন্তু এখন আমাদের হাতে আছে। sec স্কয়ার কে করলে কত হয়, tan x মাইনাস x dx ইকুয়াল মাইনাস x প্লাস হচ্ছে c। উত্তর আমাদের কমপ্লিট। ওকে, তো সিমিলারলি 5 এর 2 নাম্বারটা আছে, 5 এর 2 নাম্বার 5 এর 2 নাম্বারটা আছে হচ্ছে cot স্কয়ার x, সরাসরি cot স্কয়ার x আছে। এই অঙ্কটা এভাবে থাকতে পারতো, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos 2x ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস cos 2x, এই থাকতে পারতো না, একই জিনিসই। দেখো উপরে থাকবে 2 cos স্কয়ার x, নিচে থাকবে হচ্ছে 2 sin স্কয়ার x। তো বেসিক্যালি cos ভাগ sin মানে cot স্কয়ার x, জাস্ট এটার উল্টা, এই যে এটার উল্টা, উল্টা দিলে কি হয়, cos স্কয়ার ভাগ sin স্কয়ার cot স্কয়ার। বলো তো এটা আমাদের হাতে আছে, এই cot স্কয়ার কি হাতে আছে, হাতে, সূত্রটা হাতে নাই, তাহলে এটাকে আমরা কি ভাঙাবো কি, cot স্কয়ার x, বলো দেখি মনে আছে কিনা ছোট ক্লাসের সূত্র, এই cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, cot স্কয়ার x মাত্র লিখে দিলাম, কি বললা, ভুলে গেল এখনই, লিখে দিলাম না, এই যে cot স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা মাইনাস 1, tan স্কয়ার সমান sec স্কয়ার মাইনাস 1, যেভাবে মনে রাখতে চাও সেভাবে মনে রাখতে বলেছি, দুইভাবে লিখে দিয়েছি একই জিনিসই, খালি রিঅ্যারেঞ্জ করে, ঠিক আছে। cot স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে আমাদের cosec স্কয়ার x মাইনাস 1 ইনটু dx, এইটা কিন্তু এখন হাতে আছে, cosec স্কয়ার কিন্তু আমাদের হাতে আছে, sec স্কয়ার আমাদের হাতে আছে, tan স্কয়ার cot স্কয়ার আমাদের হাতে নেই। বারবার বলেছি, সুন্দরভাবে বলেছি, এইটা ইনিশিয়াল ক্লাস, এখান থেকে অনেকগুলা জিনিস আমাদের শেখার আছে, যাতে পরবর্তী বড় অঙ্কগুলা করার ক্ষেত্রে যেন আর ওই আবার পেছনে ফিরে আসতে না হয়, এটা যেন আমাদের আত্মস্থ হয়ে যায়, ঠিক আছে। cos স্কয়ার কে করলে মাইনাস cot x আর মাইনাস dx করলে x প্লাস হচ্ছে c, এটা আমাদের উত্তর। এই পর্যন্তই থাকবে আজকে, ঠিক আছে, 5 পর্যন্ত করালাম, 5 পর্যন্ত করালাম, তোমাদেরটা ডিটেইলস করে সুন্দর করে আস্তে ধীরে করালাম, একেবারে জুড়ে জুড়ে করাই নাই, একেবারে ধীরে ধীরে করাইছি। অনেকগুলো অঙ্ক করিয়েছি, অনেকগুলো অঙ্ক করিয়েছি, আর 6 আর 7, 6 এর মধ্যে 3টা অঙ্ক আছে, 7 এর মধ্যে একটা অঙ্ক আছে, 6 এর মধ্যে 1 আছে, 6 এর 2 আছে, 6 এর 3 আছে, এই 3টা হোমওয়ার্ক দিলাম তোমাদের, আর 7 এর 1 নাম্বারটা, এই কটা হোমওয়ার্ক দিলাম, চেষ্টা করো পারো কিনা। তবে এই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করার আগে তুমি আমি যেগুলো করালাম সেগুলো একটু করে ফেলো, সেগুলো একটু করে 3টা হোমওয়ার্কটা চেষ্টা করো, তার মানে আমার 10.1 চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, ঠিক আছে। সাইন ভাগও এতটুকুই পড়িয়েছি, একেবারে ওখানেও আমি স্পিডি আগাচ্ছি, কারণ এই অঙ্কগুলা কিন্তু আমি এত আস্তে ধীরে করাবো না, ঠিক আছে। তোমাদের ক্লাসটা একটু বড় নিয়েছি, ওদের ক্লাস একটু ছোট ক্লাসের মধ্যে নিয়েছি, তোমাদের কাছে ডেফিনেশনটা একটু অনেক সময় ধরে দিয়েছি, ওখানে ডেফিনেশনটা একটু কম করে দিয়েছিলাম।